হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম লেকচার ওয়ানে কেমিস্ট্রির থার্ড চ্যাপ্টার যেটা আছে পিরিয়ডিক প্রপার্টিজ এন্ড কেমিক্যাল বন্ডিং, সেখানকার শুরুর যে টপিকগুলো ছিল একটা এলিমেন্ট কোন গ্রুপে থাকবে বা কোন পিরিয়ডে থাকবে সেই ব্যাপারগুলো দেখেছিলাম। আজকে হচ্ছে তারপর থেকে যে টপিকগুলো আলোচনা করা উচিত সেটাই আজকে শুরু করতেছি। তো শুরুতেই আজকে যে টপিকটা আমরা পড়বো সেটি হচ্ছে শেল্ডিং অর স্ক্রিনিং ইফেক্ট। এটার দুইটা নাম দেওয়া যেতে পারে, এটাকে শেল্ডিং ইফেক্টও বলা হয় অথবা স্ক্রিনিং ইফেক্টও বলা হয়। আচ্ছা, এখানে একটা পিকচার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দুইজন মানুষ একসাথে যুদ্ধ করতেছে। সো যখনই একজন, ধরো এই যে এটাকে আমরা ফার্স্ট পার্সন ধরে নিই যে এ পার্সন, আর এটা হচ্ছে বি। সো এ যখন বি কে আঘাত করতে যাবে তখন বি কি করবে, এই যে তার কাছে যেটা আছে সে সেটা দিয়ে শিল্ড করতে চাইবে, সে সেটা দিয়ে নিজেকে রক্ষা করতে চাইবে। ঠিক আছে। সো যদি তার কাছে এই জিনিসটা না থাকতো, শিল্ড করার মতো কোনো বস্তু না থাকতো, তাহলে কি করতো, যখনই এ বি কে অ্যাটাক করতে চাইতো ইজিলি অ্যাটাক করতে পারতো। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, এ যখন অ্যাটাক করতে যাবে তখন বি কি করে ফেলছে, নিজেকে শিল্ড করে ফেলছে, নিজেকে আবৃত করে ফেলছে। তাহলে এ বি কে প্রপারলি আঘাত করতে পারবে না বা অ্যাটাক করতে পারবে না। তাহলে এই যে বির কাছে একটা শিল্ড করার মতো উপাদান ছিল বলেই বি কি করে গেছে, বেঁচে গেছে। কিন্তু অপোজিট কেসটা চিন্তা করো, এর কাছে কিন্তু শিল্ড করার মতো কিছু নাই। তাহলে বি যখন তাকে অ্যাটাক করবে খুব ইজিলি তার উপর অ্যাটাক করে ফেলতে পারবে। ঠিক আছে। সো একজন মানুষ নিজেকে কিভাবে সেফ রাখতে পারতেছে, ভালোভাবে রাখতে পারতেছে, যে তার কাছে শিল্ড করার মতো যদি কোনো বস্তু থাকে তাহলে সে ইজিলি নিজেকে সেভ করে রাখতে পারতেছে। কিন্তু এর কাছে এরকম কোনো শিল্ডিং কম্পোনেন্ট নাই। সো যেটা হবে, বি চাইলে তাকে ইজিলি অ্যাটাক করতে পারে। এই যে অ্যাটাক করার যে ব্যাপারটা বা হচ্ছে গিয়ে শিল্ড করার যে ব্যাপারটা, আমরা কেমিস্ট্রিতে এরকম একটা টার্ম পেয়ে থাকি, সেটাকে বলা হয় শিল্ডিং অর স্ক্রিনিং ইফেক্ট। তো এই ইফেক্টটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা মেইনলি হচ্ছে অ্যাটমের মধ্যে চলে যাব। এটা তো আর আমরা এই পিকচার দেখে বুঝতে পারবো না, সো আমরা অ্যাটমের মধ্যে চলে যাব। আচ্ছা, আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা অ্যাটম ধরে নিলাম। আমরা সোডিয়ামের যে অরবিটাল ডায়াগ্রামটা আছে সেটা একটু আঁকার চেষ্টা করতেছি। সোডিয়ামের আমরা জানি তিনটা অরবিট বা তিনটা হচ্ছে শেল আছে, তো আমরা সোডিয়ামের সেই অরবিট গুলো আঁকতেছি। এটা হচ্ছে সোডিয়ামের প্রথম শেল, ধরে নিলাম এটা হচ্ছে সেকেন্ড শেল, এন্ড এটা হচ্ছে থার্ড শেল। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়ামের তিনটা শেল। এখন যেটা হবে, সোডিয়ামের আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি, তার মাঝখানে থাকবে হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শেলে থাকবে হচ্ছে দুইটা ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন গুলাকে আমি অন্য কালার দেখাচ্ছি। প্রথম শেলে থাকবে দুইটা ইলেকট্রন, সেকেন্ড শেলে থাকবে হচ্ছে আটটা ইলেকট্রন, এন্ড থার্ড শেলে থাকবে হচ্ছে একটা ইলেকট্রন। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এই সোডিয়াম যে অ্যাটমটা আছে সেটার টোটাল 11টা প্রোটন, এবং সেই 11টা প্রোটন তার নিউক্লিয়াসে থাকবে। তাছাড়া তার 11টা ইলেকট্রন আছে যেগুলো বিভিন্ন অরবিটের মধ্যে ঘুরতেছে। ঠিক আছে। সো এই ইলেকট্রন যেগুলো আছে, আমরা নর্মালি জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, বা ইলেকট্রন নেগেটিভলি চার্জ, আর প্রোটন যেটা আছে সে হচ্ছে পজিটিভলি চার্জ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ আর প্রোটন হচ্ছে কি পজিটিভলি চার্জ। তাহলে সবসময় যেটা হবে, ইলেকট্রনের সাথে প্রোটনের একটা অ্যাট্রাকশন কাজ করবে সবসময়। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা একটু নাম্বারিং করে ফেলি ইলেকট্রন গুলাকে, তাহলে আমাদের জন্য বুঝতে ইজি হবে। এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ইলেকট্রন নাম্বার ওয়ান। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ইলেকট্রন নাম্বার ওয়ান বা ই 1। আর একদম বাইরের শেলে যে ইলেকট্রনটা আছে সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে ই 11, যেহেতু সে 11th ইলেকট্রন, সো আমরা তার নাম্বারিংটা করে যদি 11 নম্বর ইলেকট্রন হয়ে যাবে। তাহলে ই 1 এর সাথে, মানে ইলেকট্রন নাম্বার ওয়ানের সাথে আমাদের নিউক্লিয়াসের কি থাকবে, একটা অ্যাট্রাকশন থাকবে, এই যে এই জায়গায় একটা অ্যাট্রাকশন থাকবে। সিমিলারলি ই 11 এর সাথে আমাদের এই যে নিউক্লিয়াস যেটা আছে তার একটা অ্যাট্রাকশন থাকবে, কারণ নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ আছে আর ইলেকট্রন তো নিজে নেগেটিভ। তাহলে ই 1 এর সাথে নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশন থাকবে, ই 11 এর সাথে নিউক্লিয়াসের একটা অ্যাট্রাকশন থাকবে। এখন কথা হচ্ছে গিয়ে যে কোন অ্যাট্রাকশনটা বেশি হবে, ই 1 এর সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভালো হবে নাকি হচ্ছে ই 11 এর সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ভালো হবে। সো বোঝাই যাচ্ছে ই 11 যেহেতু দূরে আছে, নিউক্লিয়াস থেকে অনেক বেশি দূরে, তাহলে তার অ্যাট্রাকশনটা কম হবে। আমি যদি একটু অর্ডার লিখি, অ্যাট্রাকশন অর্ডার বা হচ্ছে আকর্ষণের যে ক্রমটা আছে সেটা কি হবে, অবভিয়াসলি ই 1 এর যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ই 11 থেকে বেশি হবে। তার দুইটা রিজন আছে মেইনলি। প্রথম যে রিজনটা ইজিলি দেখা যাচ্ছে সেটা হচ্ছে ই 11 নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, আর ই 1 হচ্ছে নিউক্লিয়াসের খুবই কাছাকাছি আছে। সো আমরা অলরেডি এটা কোলম্ব যে ফর্মুলাটা আছে, কোলম্বের যে ফর্মুলাটা আছে সেখান থেকে জানি যে ডিস্টেন্স যত বেশি হয় অ্যাট্রাকশন তত কম হয়, আর ডিস্টেন্স যত কম হয় অ্যাট্রাকশন তত কি হয়, বেশি হয়। সো এইটা একটা রিজন যে ই 1 এর সাথে অ্যাট্রাকশন বেশি কারণ তার ডিস্টেন্স কম, ই 11 এর সাথে অ্যাট্রাকশন কম কারণ তার ডিস্টেন্স বেশি।
সেকেন্ড যে রিজনটা আমরা এখানে দেখতে পাবো সেটি হচ্ছে এই যে ই ওয়ানের সাথে যখন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন হতে যাবে তখন মাঝখানে কোনো চার্জ নাই, মাঝখানে একদম ভ্যাকুয়াম ধরতে পারি আমরা, মাঝখানে কোনো চার্জ নাই। তো চার্জ না থাকার কারণে কি হবে যে এই ই ওয়ানকে যখন আমাদের নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতে যাবে তখন মাঝখানে কেউ তাকে বাধা দিবে না, ঠিক আছে, মাঝখানে কেউ তাকে বাধা দিবে না বা হিন্ড্রেন্স তৈরি করবে না। কিন্তু ই11 এর সাথে যখন আমাদের এই নিউক্লিয়াসটা অ্যাট্রাকশন হইতে যাবে তখন দেখা যাবে এই যে মাঝখানে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো তাকে একটা মাঝখানে একটা হিন্ড্রেন্স বা একটা ব্যারিয়ার তৈরি করবে। এই ব্যারিয়ার তৈরি করার কারণে কি হবে, ই11 এর সাথে এই যে নিউক্লিয়াসটা আছে সেটার অ্যাট্রাকশন অটোমেটিক্যালি একটু হইলেও কি হবে, কমে যাবে। তাহলে দেখো এইখানে অ্যাট্রাকশন কমার পিছনে দুটো মেইন রিজন কাজ করতেছে, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে ব্যারিয়ার বা হিন্ড্রেন্স। কার ব্যারিয়ার? এই যে মাঝখানে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলোর ব্যারিয়ার। ঠিক আছে, এই যে বাইরের শেলের ইলেকট্রনকে আমাদের নিউক্লিয়াস যখন অ্যাট্রাক্ট করতে চায় তখন ইনার শেলের ইলেকট্রনগুলো তাকে যে বাধা দেয় বা যে শিল্ড করে, এইটারাই বলা হয় কি শিল্ডিং বা স্ক্রিনিং ইফেক্ট। বাইরের শেলের ইলেকট্রনকে মানে এখানে ই11 কে যখন নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতে যাচ্ছিল তখন মাঝখানে দেখো এই ইলেকট্রনগুলো তাকে কি করবে, তাকে শিল্ড করবে বা বাধা দিবে অ্যাট্রাকশন করতে গেলে। সো দেখা যাবে যে এই যে বাধা যেটা দিচ্ছে সেটাকে আমরা নাম দেবো হচ্ছে শিল্ডিং অর স্ক্রিনিং ইফেক্ট। তো সহজ ভাষায় বললে এরকম হবে যে আউটার মোস্ট শেলের ইলেকট্রন গুলোকে ইনার শেল আচ্ছা আউটার মোস্ট শেলের ইলেকট্রন গুলোকে যখন নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করতে যাবে তখন ইনার শেলের যে ইলেকট্রন গুলো তাকে বাধা দিবে, সেই বাধাটাকে বা সেই হিন্ড্রেন্স বা ব্যারিয়ারটাকে আমরা বলতে পারবো শিল্ডিং অর স্ক্রিনিং ইফেক্ট। এটাকে দুইটা নাম দেওয়া যায়, একটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট অর হচ্ছে কি এটা স্ক্রিনিং ইফেক্ট। সো আশা করি বোঝা গেল এই ব্যাপারটা। এখন এটাকে আমরা আমরা আসলে কোন জায়গায় অ্যাপ্লাই করি, এটা তো বুঝলাম যে এখানে একটা ইফেক্ট দেখা যাচ্ছে, আসলে এটা এই ইফেক্টের কারণে অন্য কিছু কি হচ্ছে প্রভাবিত হয় কিনা সেটা এখন দেখতে হবে। সো এটা দেখার জন্য আমরা নতুন করে একটা টার্ম এখান থেকে শিখবো, তার নাম হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স, বা এটাকে এক্সপ্রেস করা হয় হচ্ছে জেড ইফেক্টিভ দ্বারা। জেড মানে হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। আমরা এখানে টোটাল নিউক্লিয়ার ফোর্স ক্যালকুলেট না করে যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স। সো ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স জিনিসটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আগের মতোই আমাদের একটা অ্যাটম কনসিডার করতে হবে। আমরা যেহেতু অলরেডি সোডিয়াম নিয়ে কাজ করেছি, so এবারও সোডিয়াম নিয়ে কাজ করি। সো আগের মতো এটা হচ্ছে সোডিয়ামের সেকেন্ড শেল এন্ড এটা হচ্ছে থার্ড শেল। সো আমাদেরকে যেটা করতে হবে ইলেকট্রনিক কনফিগারেশনটা একদম বসাই দিতে হবে। সো ধরে নাও এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইলেকট্রন, এটা সেকেন্ড ইলেকট্রন, এন্ড এই জায়গায় আরো 8টা ইলেকট্রন থাকবে। ওকে, সো এই পাশে আরো দুইটা থাকবে, দেন হচ্ছে বাইরের শেলে হচ্ছে একটা ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে আমাদের সোডিয়াম অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন এন্ড অবভিয়াসলি মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে নিউক্লিয়াস। সো এবার যেটা হবে, আমরা চাচ্ছি এই যে একটু আগে যে জিনিসটা পড়ে আসলাম শিল্ডিং অর স্ক্রিনিং ইফেক্ট, এই স্ক্রিনিং ইফেক্টটা কিভাবে আমাদের এই অ্যাটমের ক্ষেত্রে ইফেক্ট তৈরি করে সেটা এখন দেখার চেষ্টা করতেছি। সো আমি যেটা ধরে নিলাম সেটা হচ্ছে আগের মতো নাম্বারিং করে নিলাম, যেটা হচ্ছে আমাদের ই11, ই11, ই11 এর সাথে এই যে আমাদের নিউক্লিয়াসের একটা একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। তো এটা আমরা এই যে ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স বোঝার জন্য আমি একটা সহজ এক্সাম্পল ধরে নেই, একটা সহজ এক্সাম্পল ধরে নেই। ধরো এটা এটা হচ্ছে একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট, একটা ক্রিকেট বল হইতে পারে। সো এই যে ক্রিকেট বলটা আছে এটা ধরো উপর থেকে নিচের দিকে পড়তেছে, এটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। সো যখন পড়তে যাবে তখন অবভিয়াসলি সে যদি হচ্ছে এয়ার এর মধ্যে থাকে, আমরা ধরে নিলাম সে এয়ার এর মধ্যে আছে, তাহলে এয়ার এটাকে পড়তে গেলে এটাকে পড়তে গেলে বাধা দিবে বা রেসিস্ট করবে। কিভাবে রেসিস্ট করতেছে খেয়াল করো। ধরো এটার মাস আমরা ধরে নিলাম হচ্ছে এম, ঠিক আছে, এম এর একটা ভ্যালু ধরে নিলাম, ধরো এটা হচ্ছে 500 গ্রাম, বা আমরা এটাকে ধরে নিতে পারি হচ্ছে 100 গ্রাম। এই অবজেক্টের মাসটা হচ্ছে 100 গ্রাম। সো যখন এটা নিচের দিকে পড়তে যাবে অবভিয়াসলি আমরা জানি কেন নিচের দিকে পড়বে, ওই যে গ্রেভিটেশনাল যে এসিলারেশন, এই এসিলারেশন নিয়ে সে নিচের দিকে পড়তে যাবে। সো আমরা ধরে নিলাম সে নিচের দিকে কোন ফোর্সের ফলে পড়বে, এম জি ফোর্সের ফলে ফলে পড়বে। সো যখনই সে নিচের দিকে পড়তে যাবে তখন তাকে এয়ার একটা রেসিস্ট ফোর্স তৈরি করবে, এয়ার কি করবে, তাকে নিচের দিকে পড়তে বাধা দিবে। সো এই যে বাধা দিচ্ছে যে বলটা সেটাকে আমরা নাম দিতে পারি, বা বাধা যে ফোর্সটা আছে সেটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ধরে নাও এফ। ঠিক আছে, এটাকে আমরা এফ নাম দিয়ে দিলাম। বা আমি এটাকে ধরে নিলাম একটা ভ্যালু ধরে নিই, এফ এর ভ্যালু মনে করে দেওয়া আছে হচ্ছে, এফ এর ভ্যালু মনে করে দেওয়া আছে 0.01 নিউটন, এরকম একটা ফোর্স তাকে হচ্ছে রেসিস্ট করতেছে, নিচের দিকে পড়তে দিচ্ছে না। আচ্ছা, আমরা চাইলে এই অবজেক্টের মাসটাকে আর একটু বাড়িয়ে নেই, এটা এটা ধরে নিলাম অবজেক্টটা হচ্ছে 100, না লিখে এটাকে ধরো 1000 গ্রাম লিখে দিলাম, 1000 গ্রাম।
ঠিক আছে। সো এই অবজেক্টটা যখন নিচের দিকে পড়তে যাবে, সে কোন ফোর্সের কারণে পড়বে? এমজি ফোর্সের কারণে। আর তাকে রেসিস্ট করতেছে কত ফোর্স? 0.01 নিউটন। তাহলে আলটিমেটলি সে কি ওই সে পড়ার কথা ছিল কত ফোর্সে? এমজি। আমরা এমজির ভ্যালুটা একটু বের করে ফেলি। এমজি হবে কত? 100,000। এটা গ্রামে দেওয়া আছে, সো এটাকে আমরা কেজিতে নিলে কি হবে? 10 ইনভার্স 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। এন্ড তার সাথে থাকবে হচ্ছে 9.8। সো এখানে আলটিমেটলি যে 1000 × 10 ইনভার্স 3 মানে তো 1 হয়ে যাবে। সো সে পড়ার কথা ছিল নিচের দিকে কত ফোর্সে? 9.8 নিউটন। এত ফোর্সের কারণে নিচের দিকে পড়ার কথা ছিল, কিন্তু তাকে রেসিস্ট করতেছে কত ফোর্স? 0.01 নিউটন। তাহলে আলটিমেটলি সে ইফেক্টিভ কত ফোর্সে নিচের দিকে পড়বে সেটা যদি আমরা বের করতে চাই, সেটা হচ্ছে এরকম যে তার পড়ার কথা ছিল 9.8 নিউটন ফোর্সে, কিন্তু সে হচ্ছে বাধা পাচ্ছে কতটুকু? এখানে 0.01 নিউটন ফোর্স। তাহলে আলটিমেটলি সে কত ফোর্সে নিচের দিকে পড়বে? এই যে এটা মাইনাস করলেই হয়ে যাবে। ঠিক আছে। সো এখান থেকে যে রেজাল্ট আসবে 9.8 থেকে যদি আমরা 0.01 বাদ দিই, রেজাল্ট আসবে 9.79। তাহলে সে 9.79 নিউটন ফোর্সে নিচের দিকে পড়বে। আমি এখানে দুইটা ভ্যালুকে একটু ভালোভাবে হাইলাইট করতেছি, খেয়াল করো। একটা হচ্ছে একটা হচ্ছে 9.8, আর আরেকটা হচ্ছে 9.79। 9.8 আর আরেকটা হচ্ছে 9.79। 9.8 ফোর্সটা কোনটা? 9.8 হচ্ছে সেই ফোর্সটা যেই ফোর্সে সে নিচের দিকে পড়ার কথা ছিল। আর 9.79 হচ্ছে সেই ফোর্সটা যে রিয়েলিটিতে সে নিচের দিকে যত ফোর্সে পড়তেছে। তার পড়ার কথা ছিল 9.8 নিউটন ফোর্সে নিচের দিকে, আর সে আসলে পড়তেছে হচ্ছে 9.79 ফোর্সে নিচের দিকে। সো দেখা যাচ্ছে কি, যে আগে যেটা ছিল ওইটা হওয়ার কথা ছিল 9.8 হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে যেটা হচ্ছে সেটা হচ্ছে 9.79। এই যে 9.79 যে ফোর্সটা আছে, আমরা তখন এটাকে নাম দিই হচ্ছে ইফেক্টিভ ফোর্স। এটাকে নাম দিই কি? ইফেক্টিভ ফোর্স। আমরা এটাকে, তোমরা যেহেতু অলরেডি অনেকেই ভেক্টর পড়ে ফেলার কথা ফিজিক্সে, আমরা এটাকে ইফেক্টিভ ফোর্সও নাম দিতে পারি, অথবা এটাকে নাম দিতে পারি হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। রেজাল্টেন্ট। কেন এটাকে রেজাল্টেন্ট বলতেছি? কারণ এখানে দুইটা ফোর্স কাজ করতেছিল। একটা হচ্ছে নিচের দিকে এমজি, আর আরেকটা হচ্ছে এয়ার এর যে রেসিস্ট ফোর্স, সেটা হচ্ছে উপরের দিকে। সো এই যে এমজি আর এয়ার এর যে ফোর্সটা আছে, এই দুইটা মিলে ফাইনালি আমরা টোটালটা যেটা পাইছি ওটাকে নাম দিতে পারি কি? রেজাল্টেন্ট ফোর্স, বা এটাকে ইফেক্টিভ ফোর্সও বলা যায়। সো ইফেক্টিভ কথাটা কিভাবে অ্যাপ্লাই করি আমরা রিয়েলিটিতে সেটা বোঝানোর জন্য এখানে একটা এক্সাম্পল আমরা ধরে নিয়েছিলাম, যেখানে আমাদের একটা অবজেক্ট নিচের দিকে এমজি ফোর্সে পড়ার কথা ছিল, কিন্তু তাকে বাধা দিচ্ছে এয়ারের যে ফোর্সটা আছে 0.01 নিউটন। সো আলটিমেটলি সে এই বাধা উপেক্ষা করে, বা বাধা হচ্ছে ডিঙ্গিয়ে, ফাইনালি সে কত ফোর্সে নিচের দিকে পড়তেছে? 9.79 নিউটন ফোর্সে। এই যে ফোর্সটা ফাইনালি যেটা থেকে যায় সেটাকে আমরা নাম দিই হচ্ছে ইফেক্টিভ ফোর্স। ওকে, এবার চলে আসো আমাদের অ্যাটমের ক্ষেত্রে। এখানে যেটা করতেছিলাম আমরা, যে এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা অ্যাট্রাকশন ফোর্স বের করতে চাচ্ছিলাম। সো নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেটাকে আমরা নাম দিই হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। সেটাকে কি নাম দেওয়া হয়? নিউক্লিয়ার ফোর্স। সো এখানে E11 যখন নিউক্লিয়াসের সাথে অ্যাট্রাক্ট করতে যাবে, বা দুজন একজন আরেকজনকে যখন অ্যাট্রাক্ট করতে যাবে, তখন দেখা যাবে যে মাঝখানে তাদেরকে কেউ একজন কি করবে? বাধা দিবে বা হিন্ড্রেন্স তৈরি করবে। এই যে হিন্ড্রেন্স যে তৈরি করে, এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে শিল্ডিং অর স্ক্রিনিং ইফেক্ট। ঠিক আছে। এবার খেয়াল করো, আমার E11 এর সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন হওয়ার কথা ছিল, ধরে নিলাম জেড। ধরে নিলাম কতটুকু হওয়ার কথা ছিল? জেড। জেড মানে হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। অর্থাৎ E11 এর সাথে নিউক্লিয়াসের এতটুকু অ্যাট্রাকশন হওয়ার কথা ছিল, কিন্তু তাকে বাধা দিচ্ছে কে? এই যে মাঝখানের ইলেকট্রন গুলো। কি কি ধরনের বাধা দিচ্ছে? ওই যে শিল্ডিং ইফেক্ট দেখাচ্ছে বা স্ক্রিনিং ইফেক্ট দেখাচ্ছে। তাহলে যেই পরিমাণ বাধা দিচ্ছে ওটাকে আমরা কি করে ফেলবো? মাইনাস করে ফেলবো। মাইনাস করে ফেলবো। এই যে আগের এক্সাম্পলটাই খেয়াল করো, এখানে বাধা দিচ্ছিল 0.01 নিউটন, এটাকে আমরা কি করে ফেলছি? এই যে দেখো, মাইনাস করে ফেলছি। এখানেও সেম ব্যাপার, যে আমাদেরকে অ্যাট্রাক্ট করার কথা ছিল E11 এর সাথে নিউক্লিয়াসে জেড পরিমাণ ফোর্সে, কিন্তু এখানে বাধা দিচ্ছে মাঝখানে ইলেকট্রন গুলা। কি ধরনের বাধা দিচ্ছে? ইফেক্টিভ। আমরা এখানে যে বাধাটা পাইছিলাম সেটাকে কি নাম দিছিলাম? শেল্ডিং অর স্ক্রিনিং ইফেক্ট। ওই যে শেল্ডিং বা স্ক্রিনিং ইফেক্ট যেটা আছে, বা শেল্ডিং বা স্ক্রিনিং ফোর্স যেটা আছে, সেটাকে আমরা নাম দিই হচ্ছে সিগমা। তাহলে হওয়ার কথা ছিল জেড পরিমাণ অ্যাট্রাকশন, মাঝখানে বাধা দিচ্ছে কতটুকু? সিগমা পরিমাণ। তাহলে জেড থেকে সিগমা বাদ দিলে আমরা যেটা পাবো সেটাকেই নাম দেওয়া হবে হচ্ছে জেড ইফেক্টিভ। জেড থেকে সিগমা বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা পাবো সেটাকে কি নাম দেওয়া হবে? জেড ইফেক্টিভ। তাহলে জেড ইফেক্টিভ বা ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স হচ্ছে আমাদের শিল্ডিং ইফেক্টের কারণে যে ফোর্স তৈরি হয়, সেইটা আমরা যদি টোটাল ফোর্স থেকে মাইনাস করে দেই, তাহলে যে রেজাল্টটা পাবো বা ইফেক্টিভ যে ফোর্সটা পাবো সেটাকে নাম দেওয়া হবে ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স। বা বাধা বল অতিক্রম করার পরে কতটুকু ফোর্সে E11 নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করতেছে, সেই ফোর্সটাকে আমরা নাম দিতে পারি জেড ইফেক্টিভ। তো আশা করি বুঝাইতে পারলাম যে জেড ইফেক্টিভ জিনিসটা কি। এখানে দুইটা ফোর্স ছিল, একটা ছিল হচ্ছে নর্মাল নিউক্লিয়ার ফোর্স, এবং আরেকটা ছিল শিল্ডিং ফোর্স। নর্মাল নিউক্লিয়ার ফোর্স থেকে শিল্ডিং ফোর্স মাইনাস করার পরে যেটা থেকে যায় সেটাকে আমরা নাম দিব ইফেক্টিভ নিউক্লিয়ার ফোর্স।
ঠিক আছে, তো এই ব্যাপারটা এখান থেকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব নতুন একটা টপিকে, যেটা খুবই ইজি একটা টপিক, এমসিকিউ এর জন্য বিশেষ করে আমাদের কাজে লাগে। গ্রুপস হ্যাভিং স্পেশাল নেম, কিছু গ্রুপের কিছু স্পেশাল নেম আছে, আমাদের সেই স্পেশাল নেম গুলো মনে রাখতে হবে। যেমন এখানে লেখা আছে নিকটোজেন। সো নিকটোজেন কথাটা আমরা গ্রুপ নাম্বার 15 এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি। গ্রুপ নাম্বার 15 এ কি কি অ্যাটম আছে? গ্রুপ নাম্বার 15 এর শুরুতেই আছে হচ্ছে নাইট্রোজেন, তারপরে আছে ফসফরাস, তারপরে আছে আর্সেনিক, তারপরে আছে অ্যান্টিমনি, এবং তারপরে আছে হচ্ছে বিসমাথ। সো এই যে পাঁচটা অ্যাটম আছে, এই পাঁচটা অ্যাটমকে বলা হয় হচ্ছে নিকটোজেন। নিকটোজেন, নিকটোজেন কথাটার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। মানে তারা হচ্ছে এমন কিছু গ্যাস তৈরি করে, যে নাইট্রোজেন, ফসফরাস এরা মিলে, এই গ্রুপের অ্যাটম গুলা মিলে এমন কিছু গ্যাস তৈরি করে যেটা মানুষের শ্বাস প্রশ্বাসকে বাধা দিতে পারে। এই জন্য এদেরকে নাম দেওয়া হয় নিকটোজেন। সো আমাদের মনে রাখতে হবে নিকটোজেন আমরা কাদেরকে বলবো? গ্রুপ নাম্বার 15 কে। গ্রুপ নাম্বার 15, ঠিক আছে। এরপরে আসো চ্যালকোজেন। চ্যালকোজেন কথাটা আমরা অ্যাপ্লাই করি হচ্ছে গ্রুপ নাম্বার 16 এর ক্ষেত্রে। সো 16 এর মধ্যে কি কি অ্যাটম আছে? শুরুতেই আছে হচ্ছে অক্সিজেন, তারপরে আছে সালফার, তারপরে আছে সেলিনিয়াম, তারপরে আছে টেলুরিয়াম, তারপরে আছে পোলেনিয়াম। সো এই যে পাঁচটা অ্যাটম আছে, এই পাঁচটা অ্যাটমকে আমরা নাম দিই হচ্ছে চ্যালকোজেন। এবং চ্যালকোজেন বললেই আমরা কোন গ্রুপের কথা বলবো? সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 16। চ্যালকোজেন কথাটার অর্থ হচ্ছে ওর প্রডিউসিং। আমরা দেখি যে বিভিন্ন মেটাল যখন আমরা হচ্ছে খনি থেকে বের করি, তখন সেখানে আসলে মেটাল গুলা পিওর থাকে না। মেটাল বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে পিউরিফাই করে আলাদা করতে হয়। সো যেখান থেকে মেটাল এক্সট্রাক্ট করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ওর। তাহলে যেই মেটাল গুলা, এখানকার যেই অ্যাটম গুলা, এই যে অক্সিজেন, সালফার, সেলুনিয়াম, এই মেটাল অ্যাটম গুলা কি করে আমাদেরকে ওর তৈরি করে দেয়, বিভিন্ন মেটালের ওর তৈরি করে দেয়। সো এই গ্রুপটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ওর প্রডিউসিং গ্রুপ। এটাকে বলা যায় ওর প্রডিউসিং, ঠিক আছে। আর আগেরটা ছিল কি, ওই যে শ্বাসরোধকারী। এরপরে আসো আসো হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন মানে তো সবাই জানো, সেটা হচ্ছে আমাদের সল্ট প্রডিউসিং, ঠিক আছে। হ্যালোজেন মানে হচ্ছে সল্ট প্রডিউসিং। সি লেভেলে যেই সল্ট গুলা প্রডিউস হয় সেটা মেইনলি হ্যালোজেন করে থাকে। সো আমরা এটাকে বলে থাকি হচ্ছে সল্ট প্রডিউসিং গ্রুপ। সো কি কি আছে এই গ্রুপের মধ্যে? আমরা যেটা জানি সেটা হচ্ছে ফ্লোরিন আছে, দেন হচ্ছে ক্লোরিন আছে, দেন ব্রোমিন আছে, দেন আয়োডিন আছে, এছাড়াও আছে অ্যাস্টোটিন। সো এই কয়েকটা অ্যাটমের নাম একটু মনে রাখতে হবে, যারা কোন গ্রুপে আছে? গ্রুপ নাম্বার 17-এ আছে। সো গ্রুপ নাম্বার 17-এর অ্যাটম গুলাকে আমরা নাম দিব হচ্ছে সল্ট প্রডিউসিং অর হ্যালোজেন। আর লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাস হচ্ছে আমাদের গ্রুপ নাম্বার 18-এ যারা আছে। সো ইনার্ট গ্যাসের মধ্যে কে কে আছে? হিলিয়াম আছে, তারপরে নিয়ন আছে, তারপরে আর্গন আছে, দেন হচ্ছে ক্রিপ্টন আছে, দেন জেনন আছে, তাছাড়া রেডন আছে। সো এই কয়েকটা অ্যাটমকে আমরা নাম দিব হচ্ছে ইনার্ট গ্যাস। কেন এদের নাম ইনার্ট গ্যাস? তারা নর্মালি যেটা করে যে তারা হচ্ছে তাদের অক্টেট যেটা আছে, লাস্ট শেলে যে 8টা ইলেকট্রন থাকার কথা সেটা ফিল আপ থাকে, একদম 8টা দ্বারাই ফিল আপ থাকে। সো নর্মালি যেটা হয়, তারা ইলেকট্রন অ্যাকসেপ্টও করে না, ডোনেটও করে না, কারণ তারা স্টেবল থাকে। সো তারা খুবই কম কম্পাউন্ড তৈরি করে, বা কম্পাউন্ড তৈরি করেই না। এই জন্য আমরা তাদেরকে বলি হচ্ছে ইনার্ট গ্যাস। সো গ্রুপ নাম্বার 18 বললেই আমরা বলে দিব যে তাদেরকে কি বলা হয়? ইনার্ট গ্যাস। সো এই কয়েকটা গ্রুপের স্পেশাল নাম মনে রাখতে হবে: নিকটোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন এবং ইনার্ট গ্যাস। তাছাড়া আমরা শুরুর দিকে দুইটা গ্রুপের কথা জানি, একটা হচ্ছে গ্রুপ নাম্বার 1। এটাকে বলা হয় কি? আমরা গ্রুপ নাম্বার 1 কে বলি হচ্ছে অ্যালকালি গ্রুপ। অ্যালকালি, অ্যালকালি মানে কি? যে তারা হচ্ছে তোমার বেস তৈরি করে, অ্যালকালি। সো অ্যালকালি বললেই আমরা বলে দিব হচ্ছে, বা অ্যালকালি মেটাল বলতে পারো, অ্যালকালি মেটাল বললেই আমরা বলে দিব সেটা কোন গ্রুপ? গ্রুপ নাম্বার 1। এবং গ্রুপ নাম্বার 1-এ কে কে আছে? গ্রুপ নাম্বার 1-এ হচ্ছে, গ্রুপ নাম্বার 1-এর শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন, কিন্তু আমরা সেটাকে মেটাল হিসেবে কনসিডার করি না। তাহলে হাইড্রোজেনের নিচে কে কে আছে? লিথিয়াম আছে, তারপরে আছে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং হচ্ছে ফ্রান্সিয়াম। এই টোটাল 6টা অ্যাটমকে আমরা বলি হচ্ছে অ্যালকালি মেটাল। এছাড়াও আরেকটা গ্রুপ আছে যেটাকে বলা হয় গ্রুপ নাম্বার 2, বা এটাকে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল। অ্যালকালি আর্থ মেটাল, গ্রুপ নাম্বার 2, ঠিক আছে। সো এখানে কি কি অ্যাটম আছে? শুরুতেই আছে হচ্ছে বেরিলিয়াম, তারপরে আছে কে? ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, দেন হচ্ছে বেরিয়াম, আর হচ্ছে রেডিয়াম। সো এই 6টা অ্যাটমকে আমরা বলবো অ্যালকালি আর্থ মেটাল। এই ব্যাপারগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। বিশেষ করে বাম সাইডে যে 5টা স্পেশাল গ্রুপ আছে, নিকটোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন এবং ইনার্ট গ্যাস, এগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। আর আরো দুইটা ছিল, একটা হচ্ছে অ্যালকালি মেটাল এবং আরেকটা হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল, এগুলোর নামও মনে রাখতে হবে। ওকে, আমরা পরের যে টপিকটা আছে সেটাতে চলে গেলাম, ডায়াগোনাল রিলেশনশিপ অফ এলিমেন্ট।
কয়েকটা এলিমেন্টের মধ্যে কিছু একটা ডায়াগন বরাবর হচ্ছে তাদের কিছু রিলেশন পাওয়া যায়, সেটাকে বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ। তো এটা কিভাবে কাজ করে, এখানে এক্সাম্পল লেখা আছে টোটাল টোটাল হচ্ছে তিনটা পেয়ার বা তিনটা জোড়া। লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের একটা রিলেশনশিপ আছে, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের একটা রিলেশনশিপ আছে, তাছাড়া বোরনের সাথে সিলিকনের একটা রিলেশনশিপ আছে। সো টোটাল তিনটা পেয়ার দেওয়া আছে। এই ব্যাপারগুলা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমার একটু পিরিয়ডিক টেবিলটা এখানে লাগবে, আমি একটু ড্র করে নিচ্ছি। শুরুতেই ছিল আমাদের হাইড্রোজেন, আর তারপরে এখানে ছিল হচ্ছে হিলিয়াম, তারপরে ছিল কি লিথিয়াম, লিথিয়ামের পরে ছিল হচ্ছে বেরিলিয়াম, তারপরে ছিল হচ্ছে বোরন, এই যে এই জায়গা থেকে বোরন স্টার্ট হয়েছিল, ঠিক আছে। বোরনের পরে ছিল কি কার্বন, কার্বনের পরে ছিল নাইট্রোজেন, নাইট্রোজেনের পরে ছিল অক্সিজেন। আচ্ছা, এটাকে একটু সরাই নিচ্ছি আমি। অক্সিজেনের পরে ছিল কি ফ্লোরিন, তারপরে ছিল হচ্ছে নিয়ন, আর এইটার উপরে ছিল হচ্ছে হিলিয়াম। আচ্ছা, আমি পরের থার্ড পিরিয়ডটা একটু লিখতেছি। নিয়নের পরে ছিল হচ্ছে সোডিয়াম, তারপরে ছিল ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম, দেন হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এন্ড এই জায়গাতে ছিল আর্গন। আর লাগবে না, আমরা এইটুকু ড্র করেই বুঝে ফেলবো আসলে ডায়াগোনাল রিলেশনশিপটা কিভাবে কাজ করে। তো এখানে খেয়াল করো, আমরা দেখতেছি এখানে আমরা তিনটা পিরিয়ড এঁকেছি, আমাদের পিরিয়ডিক টেবিলের তিনটা পিরিয়ড এঁকেছি। এটা হচ্ছে ফার্স্ট পিরিয়ড বা ওয়ান, এটা হচ্ছে 2 নাম্বার পিরিয়ড, এন্ড এটা হচ্ছে থার্ড পিরিয়ড। সো প্রথম যে পিরিয়ডটা আছে সেটার সাথে আসলে এরকম ডায়াগোনাল রিলেশনশিপ পাওয়া যায় না কারোর। সেকেন্ড পিরিয়ডের দিকে খেয়াল করো, এই যে লিথিয়ামের সাথে একটা ডায়াগন বরাবর কে আছে, ম্যাগনেসিয়াম আছে। বেরিলিয়ামের সাথে কে আছে, এই যে একদম কর্ণ বরাবর অ্যালুমিনিয়াম আছে। বোরনের সাথে কে আছে, সিলিকন আছে। সো এই যে লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম কোনাকুনি আছে, একদম কর্ণ বরাবর আছে। এইটা থাকার ফলে যেটা হয় যে তাদের দুইজনের প্রপার্টিজ গুলা মোটামুটি সেম সেম হয়ে যায়, তাদের দুইজনের প্রপার্টিজ গুলা বা বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু মিল পাওয়া যায়। এই যে মিলগুলা পাওয়া যাচ্ছে দেখে, যেহেতু তাদের এই যে ডায়াগন বরাবর পাওয়া যাচ্ছে মিলগুলো, এই জন্য লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের যে রিলেশনটা আছে এটাকে বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ। সিমিলারলি বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কিছু কেমিক্যাল প্রপার্টিজ মিল পাওয়া যায়। সো এই মিলগুলা পাওয়া যাচ্ছে যেহেতু ডায়াগন বরাবর, সো আমরা এটাকে বলতে পারি ডায়াগোনাল রিলেশনশিপ। একইভাবে লাস্টলি যেটা আছে এখানে বোরনের সাথে সিলিকন, সো দেখো এটা একটা ডায়াগন বরাবর আছে, এবং এই ডায়াগন বরাবর যে রিলেশনশিপটা আছে এটাকেই বলা হয় ডায়াগোনাল রিলেশনশিপ। তাহলে ডায়াগোনাল রিলেশনশিপ জিনিসটা কি, সেটা হচ্ছে গিয়ে যে একটা ডায়াগন বরাবর আমরা যদি আমাদের পিরিয়ডিক টেবিলে দুটা পিরিয়ডের ডায়াগন বরাবর চিন্তা করি যে কি কি অ্যাটম আছে, তাদের মধ্যে যদি কেমিক্যাল প্রপার্টিজ মিল থাকে, কিছুটা হইলেও মিল থাকে, তাহলে সেই দুইটা অ্যাটমকে আমরা নাম দিতে পারবো একটা আরেকটার সাথে কি আছে, ডায়াগোনাল রিলেশনশিপে আছে। সো মেইনলি এটা থেকে আমাদের যেটা আসে এমসিকিউ আসে যে নিচের কোন অ্যাটম গুলোর মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ পাওয়া যায়। আমরা এখান থেকে দেখলাম যেটা লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের আছে, তাছাড়া বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের আছে, তাছাড়া বোরনের সাথে সিলিকনের আছে। আর ডায়াগোনাল রিলেশনশিপ জিনিসটা কি, যে আমরা যদি ডিফাইন করতে বলে তাহলে এভাবে ডিফাইন করতে পারি যে আমাদের পিরিয়ডিক টেবিলে পিরিয়ড 2 এন্ড পিরিয়ড 3 এর মধ্যে কিছু অ্যাটম আছে যাদের ডায়াগন বরাবর কিছু প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ মিলে যায়। সো এই যে মিলে যাওয়ার কারণে তাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়, এই রিলেশনটাকে আমরা নাম দিতে পারি ডায়াগোনাল রিলেশনশিপ। সো এখান থেকে এক্সাম্পল গুলো অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, এটা যদিও পিরিয়ডিক টেবিল সম্পর্কে আইডিয়া থাকলে নিজে নিজে বলে ফেলা যাবে, এটা মেমোরাইজ করার কোনো দরকার পড়বে না। সো লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম এন্ড বোরনের সাথে সিলিকনের এই প্রপার্টিজ গুলো মিল পাওয়া যায়। ওকে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই, সেটা হচ্ছে অক্সাইড। অক্সাইড বলতে আমরা নর্মালি যেটা জানি যে অক্সিজেনের সাথে অন্য কোনো অ্যাটম যদি কানেক্টেড হয়ে নতুন কোনো কম্পাউন্ড তৈরি করে তাহলে সেটাকে বলা হয় অক্সাইড। যেমন আমাদের সবার পরিচিত একটা অক্সাইড হচ্ছে H2O, যেখানে আমাদের অক্সিজেনের সাথে কে কানেক্ট হয়েছে, হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করছে, অক্সাইড তৈরি করছে। সো অক্সাইড হচ্ছে গিয়ে নর্মালি অক্সাইড বলতে আমরা যেটা বুঝবো, অক্সিজেনের সাথে অন্য কোনো অ্যাটম যুক্ত হয়ে যদি কোনো কম্পাউন্ড তৈরি করে তাহলে সেই কম্পাউন্ডটাকে বলা হবে একটা অক্সাইড। এখন এই অক্সাইড গুলো আবার বিভিন্ন টাইপের হয়ে থাকে, আমরা এটাকে ক্লাসিফাই করব দুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে। শুরুতে যে ক্লাসিফিকেশনটা আমরা করব সেটা হচ্ছে এরকম, অক্সাইডকে আমরা শুরুতেই টোটাল 4টা ভাগে ভাগ করতে পারবো, ঠিক আছে। শুরুতেই অক্সাইড গুলোকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করতে পারবো। 1 নাম্বার যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, কিছু অক্সাইড কি থাকে, অ্যাসিডিক থাকে। 2 নাম্বার যেটা পড়বো আমরা সেটা হচ্ছে বেসিক অক্সাইড, কিছু অক্সাইড বেসিক থাকে। 3 নাম্বার যেটা পড়বো সেটা হচ্ছে এমফোটেরিক অক্সাইড, মানে কিছু অক্সাইড থাকে যাদের মধ্যে অ্যাসিডিক প্রপার্টিজও আছে আবার বেসিক প্রপার্টিজও আছে, তাদেরকে আমরা নাম দিই হচ্ছে এমফোটেরিক অক্সাইড।
আর লাস্টলি যেটা পড়বো সেটা হচ্ছে নিউট্রাল অক্সাইড, মানে যাদের মধ্যে অ্যাসিডিক ক্যারেক্টারিস্টিক্সও নাই আবার হচ্ছে বেসিক ক্যারেক্টারিস্টিক্সও নাই, তারা হচ্ছে নিউট্রাল। সো টোটাল অক্সাইড হচ্ছে মেইনলি 4 ধরনের: অ্যাসিডিক, বেসিক, এমফোটেরিক আর হচ্ছে নিউট্রাল। আমাদেরকে যেটা করতে হবে সবগুলারই এক্সাম্পল জানতে হবে, এবং আমরা কোন কম্পাউন্ডটাকে অ্যাসিডিক, বেসিক, এমফোটেরিক, নিউট্রাল বলতে পারবো সেটার ব্যাপারে ভালো করে আইডিয়া রাখতে হবে। তো অ্যাসিডিক যে ব্যাপারগুলো আছে বা অ্যাসিডিক অক্সাইড কারা সেটা বোঝার জন্য আমি সহজে বলে দিই। অ্যাসিডিক অক্সাইড হচ্ছে তারা যে অক্সাইড গুলা হচ্ছে তোমার নন মেটালের সাথে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করে। সো আমরা এভাবে বলতে পারি অক্সিজেন, বা এভাবে বলতে পারি অক্সাইডস ফর্ম উইথ না লিখে এটাকে বাই বলতে পারি আমরা, অক্সাইড ফর্মড বাই নন মেটাল যে অ্যাটম গুলো আছে, তাদের দ্বারা তৈরি যে অক্সাইড গুলো আমরা পাবো সেগুলোকে নাম দিব হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। নন মেটাল যারা আছে তাদের দ্বারা তৈরি যে অক্সাইড গুলো আমরা পাবো সেগুলোকে নাম দিব কি? অ্যাসিডিক অক্সাইড। যেমন আমাদের পরিচিত কিছু অ্যাসিডিক অক্সাইড আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড। তো এখানে দেখো অক্সিজেন কার সাথে কানেক্ট হয়েছে? কার্বনের সাথে। কার্বন কি মেটাল নাকি নন মেটাল? অবভিয়াসলি নন মেটাল। তাহলে নন মেটালের সাথে যদি অক্সিজেন কানেক্ট হয়ে কোনো কম্পাউন্ড তৈরি করে সেটা হয়ে যাবে অ্যাসিডিক অক্সাইড। আমরা ডিটেলস এখান থেকে আরো এক্সাম্পল পড়বো, শুরুতে এক্সাম্পল পড়বো এখান থেকে আরো অনেকগুলো। সো শুরুতে শুধুমাত্র দুই একটা এখানে নাম বলে দিচ্ছি, একটু পরে আমরা ডিটেলসে সবগুলো এক্সাম্পল পেয়ে যাব। সো এটা ছাড়াও আমরা আরো পাইতে পারি যে কার্বন ডাইঅক্সাইড ছাড়াও বোরনের একটা অক্সাইড আছে B2O3। সো এরকম আরো অনেক অনেক অ্যাসিডিক অক্সাইড আমরা পাবো। ওকে, সো অ্যাসিডিক অক্সাইড কোনগুলো হবে? এক কথায় বলতে গেলে যারা, যে সকল অ্যাটম হচ্ছে বা অক্সিজেন অক্সিজেন যদি কখনো নন মেটালের সাথে যুক্ত হয়ে অক্সাইড তৈরি করে সেটাকে আমরা নাম দিতে পারবো অ্যাসিডিক অক্সাইড। আচ্ছা, এরপরে আসো বেসিক অক্সাইড। বেসিক অক্সাইড হচ্ছে অক্সাইড ফর্মড বাই মেটাল। মেটালের দ্বারা তৈরি যদি কোনো অক্সাইড থাকে সেগুলো হয়ে যাবে কি? বেসিক। মেটালের দ্বারা যদি অক্সাইড থাকে সেটা হয়ে যাবে বেসিক। যেমন আমরা এখানে এক্সাম্পল নিতে পারি, ধরো সোডিয়ামের একটা অক্সাইড Na2O, অথবা নিতে পারি হচ্ছে আমরা ক্যালসিয়ামের অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অথবা ম্যাগনেসিয়াম অক্সাইড। সো এই যে দেখো সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই প্রত্যেকটা হচ্ছে মেটাল। তাহলে মেটাল যদি কোনো অক্সাইড ফর্ম করে তাহলে সেই অক্সাইড গুলো হয়ে যাবে বেসিক অক্সাইড। সো এই ব্যাপারটা অবশ্যই মনে রাখতে হবে, অ্যাসিডিক অক্সাইড হচ্ছে নন মেটালের দ্বারা তৈরি এন্ড বেসিক অক্সাইড হচ্ছে মেটালের দ্বারা তৈরি। এরপরে কিছু স্পেশাল অক্সাইড আছে যারা হচ্ছে একই সাথে অ্যাসিড এবং বেস দুইটা হিসেবেই কাজ করতে পারে, তাদেরকে বলা হয় এমফোটেরিক অক্সাইড। সো এমফোটেরিক অক্সাইড হচ্ছে, আমরা এখানে বলে দিই, এমফোটেরিক অক্সাইড হচ্ছে অ্যাসিডিক প্লাস বেসিক। অর্থাৎ কোন একটা কম্পাউন্ড একই সাথে যদি সে অ্যাসিডিক হিসাবে কাজ করতে পারে ওর বেসিক হিসাবে কাজ করতে পারে, দুইটা হিসেবেই একসাথে কাজ করতে পারে, তার নাম হয়ে যাবে এমফোটেরিক অক্সাইড। সব থেকে যে ধরতে পারো যে পরিচিত যে এমফোটেরিক অক্সাইড সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। ঠিক আছে, আপাতত কয়েকটা নাম মনে রাখো, একটু পরেই আমরা ডিটেলসে আরো যত এক্সাম্পল হইতে পারে সবগুলো বলে দিব। তাহলে এমফোটেরিক অক্সাইড হচ্ছে তারা যারা হচ্ছে একই সাথে অ্যাসিড এবং বেস দুইটা হিসেবেই কাজ করতে পারে। এক্সাম্পল কি শিখলাম? অ্যালুমিনিয়াম অক্সাইড। আর লাস্ট একটা বাকি আছে সেটা হচ্ছে নিউট্রাল অক্সাইড, মানে যে অ্যাসিড হিসাবে কাজ করে না, বেসিক হিসাবে কাজ করতে পারে না, বেস হিসাবে কাজ করে না, তাদেরকে আমরা নাম দিই হচ্ছে নিউট্রাল অক্সাইড। ঠিক আছে, তাদেরকে আমরা নিউট্রাল অক্সাইড নাম দিই। সো নিউট্রাল অক্সাইড হিসেবে আমরা এক্সাম্পল পড়তে পারি হচ্ছে H2O, ওয়াটার। যদিও আমরা ওয়াটারকে হচ্ছে যদি কোনোভাবে হচ্ছে প্রভাবিত করতে পারি তাহলে সে অ্যাসিড বেস দুটো হিসেবে কাজ করতে পারে, মানে ওয়াটার হচ্ছে এমফোটেরিক। কিন্তু আমরা এখানে যেহেতু ওয়াটারের পিএইচ হচ্ছে 7, আমরা এটাকে ধরে নিলাম সে হচ্ছে নিউট্রাল অক্সাইড, মানে সে অ্যাসিডিকও না বেসিকও না। তাহলে টোটাল আমরা অক্সাইড কয় ধরনের পাইলাম? 4 ধরনের: অ্যাসিডিক, বেসিক, এমফোটেরিক আর হচ্ছে নিউট্রাল। এবার পিরিয়ডিক টেবিলের মধ্যে যতগুলো অ্যাটম আছে তাদের দ্বারা যে তৈরি অক্সাইড গুলো আছে সেগুলো কোথায় কোথায় কি ধরনের অক্সাইড আছে সেটা আমরা এই চার্ট থেকে দেখে বুঝে যাব। দেখো শুরুতে পার্পল কালার যেটা আছে, লিখাই আছে নিচে বেসিক অক্সাইড, মানে এখানকার পার্পল কালার যেগুলো আছে সবগুলো বেসিক। তারপরে রেড কালার যেটা আছে সবগুলো হচ্ছে এমফোটেরিক। আর যেটা আছে গ্রিন গ্রিন কালার সবগুলো হচ্ছে অ্যাসিডিক। সো পার্পল কালার কি কি আছে দেখো: লিথিয়ামের অক্সাইড, সোডিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, রুবিডিয়াম অক্সাইড। মানে এই যে মেটাল দ্বারা তৈরি যে অক্সাইড গুলো আছে সবগুলোই হচ্ছে আমাদের বেসিক অক্সাইড। আর
অ্যাসিডিক গুলো খেয়াল করো, গ্রিন যেগুলো আছে দেখো, আমরা জানি পিরিয়ডিক টেবিলের বাম সাইডে হচ্ছে মেটাল থেকে আর ডান সাইডে হচ্ছে নন মেটাল থেকে, তাহলে এখানে গ্রিন সবগুলো হচ্ছে নন মেটাল, এবং নন মেটালের তৈরি যে অক্সাইড গুলো আছে সেগুলো হচ্ছে কি অ্যাসিডিক অক্সাইড। কিন্তু কিছু এক্সেপশন থাকে, এই যে বেরিলিয়াম সে হচ্ছে মেটাল হওয়া সত্ত্বেও সে কি ধরনের অক্সাইড, অ্যামফোটেরিক। তাছাড়া অ্যালুমিনিয়াম সেও মেটাল কিন্তু অ্যামফোটেরিক অক্সাইড তৈরি করছে। সো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অ্যামফোটেরিক অক্সাইড গুলোর নাম জানা, কারণ বাকিগুলা দেখেই চেনা যাবে যে মেটালের সাথে যদি তৈরি হয় অক্সাইড তাহলে সেটা হবে বেসিক অক্সাইড, আর নন মেটালের সাথে যদি অক্সাইড তৈরি হয় সেটা হবে অবশ্যই অ্যাসিডিক অক্সাইড। আমাদেরকে স্পেশালি যেটা করতে হবে এমফোটেরিক অক্সাইড গুলোর নাম জানতে হবে। সো এমফোটেরিক অক্সাইড গুলো আমি সাইডে লিখে দিচ্ছি, এমফোটেরিক অক্সাইড। কি কি আছে এমফোটেরিক? শুরুতেই আছে হচ্ছে বেরিলিয়ামের একটা অক্সাইড, তারপরে আছে অ্যালুমিনিয়ামের একটা অক্সাইড Al2O3, এরপরে আছে হচ্ছে গ্যালিয়ামের একটা অক্সাইড Ga2O3 বা গ্যালিয়াম অক্সাইড, তার সাথে টিনের হচ্ছে একটা অক্সাইড আছে SnO2, ঠিক আছে। তাছাড়া আছে অ্যান্টিমনি অক্সাইড বা Sb2O5, এন্ড লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে লেডের একটা অক্সাইড PbO2, লেডের একটা অক্সাইড। তাহলে এই টোটাল ছয়টা অক্সাইডের নাম খুব ভালো করে মনে রাখতে হবে। এই ছয়টা কি হিসেবে কাজ করে? এমফোটেরিক অক্সাইড হিসেবে কাজ করে, অর্থাৎ তারা একই সাথে অ্যাসিড এন্ড বেস দুইটা হিসেবেই কাজ করতে পারে, ঠিক আছে। তো আমি যদি সহজে মনে রাখার জন্য বলে দিই কিভাবে মনে রাখবা, যে গ্রুপ নাম্বার 2 তে চলে যাবা শুরুতে বেরিলিয়াম অক্সাইড, তার থেকে এক ধাপ নিচে নামবা মানে থার্ড পিরিয়ডে চলে যাবা, শুরুতেই হচ্ছে সেকেন্ড পিরিয়ডে গিয়ে গ্রুপ নাম্বার 2 তে পাবা বেরিলিয়াম অক্সাইডকে। তারপরে গ্রুপ নাম্বার এই যে পিরিয়ড নাম্বার 2 তে না থেকে আমরা পিরিয়ড নাম্বার 3 তে চলে যাব, গিয়েই পাবো কাকে, অ্যালুমিনিয়াম অক্সাইডকে। অর্থাৎ একই সাথে আমি এক ঘর সামনে আগাইছি এবং এক ঘর নিচে নামছি। তারপরে অ্যালুমিনিয়ামের ঠিক নিচের করে যাবা, তাহলে পাবা হচ্ছে গ্যালিয়াম অক্সাইড। এখান থেকে আবার এক ঘর সামনে এক ঘর নিচে যাবা, তাহলে পাওয়া হচ্ছে টিন অক্সাইড। টিন অক্সাইডের সাথে আরো দুইটা থাকবে, লেড অক্সাইড আর হচ্ছে অ্যান্টিমনি অক্সাইড। সো সিরিয়ালটা আবার বলে দিচ্ছি, গ্রুপ নাম্বার 2 পিরিয়ড নাম্বার 2 গেলেই আমরা পাবো বেরিলিয়াম অক্সাইড, সেখান থেকে এক ঘর সামনে এক ঘর নিচে নামবো তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে এক ঘর নিচে নামবো পাবো গ্যালিয়াম অক্সাইড, গ্যালিয়াম অক্সাইড থেকে এক ঘর সামনে এক ঘর নিচে গেলে পাবো টিনের অক্সাইড, টিনের অক্সাইডের সাথে তার ডানে থাকবে একটা নিচে থাকবে একটা। এই হচ্ছে টোটাল আমাদের ছয়টা অক্সাইড, ঠিক আছে। তো এই ছয়টা অক্সাইড খুব ভালো করে মনে রাখতে হবে। এই ছয়টা অক্সাইড কি হিসেবে কাজ করে? এমফোটেরিক অক্সাইড হিসেবে কাজ করে, অর্থাৎ একই সাথে তারা অ্যাসিড এন্ড বেস দুইটা হিসেবেই কাজ করে। ওকে, এখান থেকে অনেক সময় 2 মার্কের একটা প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে সে হচ্ছে একই সাথে অ্যাসিডের সাথেও রিয়েকশন করতে পারে, আবার কি বেইজের সাথেও রিয়েকশন করতে পারে। কেন? কারণ সে হচ্ছে একটা এমফোটেরিক অক্সাইড। তো তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড এমফোটেরিক অক্সাইড, এটা কিভাবে এটাকে প্রুফ করা লাগবে বা এটা এক্সপ্লেন করা লাগবে। তো আমরা সেজন্য এটার রিয়েকশন গুলা দেখে নিব। আমরা যেটা জানি যে একটা কম্পাউন্ড যদি এমফোটেরিক অক্সাইড হয় তাহলে একই সাথে সে কি করবে, অ্যাসিডের সাথে রিয়েকশন করবে, আবার কি করবে, বেইজের সাথে রিয়েকশন করবে, ঠিক আছে। তো সে যেহেতু এমফোটেরিক অক্সাইড অবশ্যই দুইজনের সাথে রিয়েক্ট করবে। তো আমরা সেই রিয়েকশন গুলো এখান থেকে দেখে নিব। শুরুতেই আমরা ধরে নিলাম যে Al2O3 যেটা আছে সে হচ্ছে বেইজ হিসাবে কাজ করতেছে, তাহলে সে কার সাথে রিয়েক্ট করবে, অ্যাসিডের সাথে রিয়েক্ট করবে। তো আমি লিখে ফেলতেছি Al2O3, তার সাথে একটা অ্যাসিড আনলাম, ধরো হচ্ছে HCl আনলাম, তাহলে এখান থেকে কিছু একটা তৈরি করবে, রিয়েকশন করে কিছু একটা তৈরি করবে। সো আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে এখানে অ্যালুমিনিয়াম প্লাস আছে এন্ড আমরা এটাকে প্লাস মাইনাস পোর্শনে ডিভাইড করে ফেলি, তাহলে রিয়েকশনটা লেখা ইজি হয়ে যাবে। হাইড্রোজেন প্লাস আছে এন্ড এখানে Cl মাইনাস আছে, এখানে অ্যালুমিনিয়াম 3 প্লাস আছে এন্ড অক্সিজেন হচ্ছে 2 মাইনাস আছে, আমরা যেটা জানি। তাহলে যেটা হবে, অ্যালুমিনিয়াম কার সাথে যুক্ত হবে, সে যেহেতু পজিটিভ সে হচ্ছে ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের অক্সিডেশন স্টেট দেখতেছি এখানে 3+, আর ক্লোরিন ক্লোরিন হচ্ছে কত, -1। তাহলে কতটা ক্লোরিন নিতে হবে, বুঝাই যাচ্ছে যে 3টা ক্লোরিন নিতে হবে, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করবে। তার সাথে যেটা হবে, এই যে অক্সিজেন মাইনাসের সাথে হাইড্রোজেন প্লাস যুক্ত হবে, মানে ওয়াটার তৈরি করবে, ঠিক আছে, ওয়াটার তৈরি করবে। সো এটাকে আমরা চাইলে কি করতে পারি, এটাকে হচ্ছে ব্যালেন্স করতে পারি, ইকুয়েশনটাকে ব্যালেন্স আমরা পরে করতেছি। আপাতত যেই বিষয়টাতে ফোকাস করতে হবে সেটা একটু খেয়াল করো। এই যে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে সে কার সাথে রিয়েক্ট করছে, একটা অ্যাসিডের সাথে রিয়েক্ট করছে। তার মানে সে এখানে কি হিসেবে কাজ করতেছে, অবশ্যই সে একটা বেস হিসেবে কাজ করছে। সে যেহেতু একটা অ্যাসিডের সাথে রিয়েক্ট করে সল্ট এন্ড ওয়াটার তৈরি করতে পারছে, আমরা জানি যে কোনো একটা অ্যাসিড আর বেস, বিশেষ করে এটা আর্হেনিয়াসের অ্যাসিড এবং আর্হেনিয়াসের বেস যদি হয়, তোমরা এখনো যদিও 4 নম্বর অধ্যায় পড়ো নাই ফার্স্ট পেপারে, সেখানে গিয়ে পাবা যে অ্যাসিড বেসের ডেফিনেশন এক একজন সায়েন্টিস্ট এক এক ভাবে দিছে। সো আর্হেনিয়াস যেটা বলছে একটা অ্যাসিড H+ ডোনেট করতে পারে, একটা বেস OH- ডোনেট করতে পারে। তো তোমাদের পরিচিত যে অ্যাসিড বেস গুলো আছে সেগুলো হচ্ছে এই আর্হেনিয়াসের যে থিওরি সেটার সাথে একদম অ্যালাইন্ড বা সেটার সাথে বলা যায় একদম মিলে যায়। তো আমরা সিম্পলি মনে রাখবো যে অ্যাসিড বেস রিয়েকশন করে সল্ট এন্ড ওয়াটার তৈরি করার কথা, এন্ড সেটাই এখানে তৈরি হয়েছে।
তার মানে অবশ্যই HCl যদি একটা অ্যাসিড হয়ে থাকে, Al2O3 বা অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে কি হিসেবে কাজ করতেছে? বেজ হিসেবে কাজ করতেছে। এবার উল্টা সিনারিওটা চিন্তা করো, আমরা এবার অ্যালুমিনিয়াম অক্সাইড নিলাম Al2O3, আর তার সাথে এবার অ্যাসিড না নিয়ে একটা বেজ নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যাসিড না নিয়ে এবার কি নিলাম? বেজ নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখান থেকে কি প্রডিউস হবে? ঠিক আছে, এখান থেকে কি প্রডিউস হবে সেটা দেখতে হবে। সো এখান থেকে যেটা হয়, আগের মতো একটা সল্ট তৈরি হয়। এই যে সোডিয়াম যেটা করে, সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইডের থেকে অ্যালুমিনিয়াম মানে অক্সিজেন এনে মানে এরকম একটা কম্পাউন্ড তৈরি করে, NaAlO2 এরকম একটা কম্পাউন্ড তৈরি করে। সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এরকম একটা কম্পাউন্ড তৈরি করে, এবং তার সাথে হচ্ছে ওয়াটার থেকে যায়। তার সাথে কে থাকবে? ওয়াটার। এবং এই রিয়েকশনটাও খুবই সিম্পলি মনে রাখতে পারো, খেয়াল করো। এই জায়গাটাতে আমাদের অবশ্যই সোডিয়াম প্লাস আর OH টা কি হিসেবে কাজ করতেছে? মাইনাস। তাহলে OH মাইনাসের সাথে আমরা যেটা করতে পারি, এখানে আরো একটা হাইড্রোজেন এড করতে পারি। আচ্ছা, এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটাও ব্যালেন্স না করলে হচ্ছে বুঝতে পারবা না। সো এটাও চাইলে আমরা ব্যালেন্স করতে পারি, ব্যালেন্স করার দরকার নেই। আমি এখানে সিম্পলি বুঝাই দিচ্ছি, দেখো। অ্যালুমিনিয়াম অক্সাইডের থেকে একটা অ্যালুমিনিয়াম এবং একটা অ্যালুমিনিয়াম আর দুইটা অক্সিজেন কার সাথে যুক্ত হয়ে গেল? এখানকার সোডিয়ামের সাথে। ঠিক আছে। আর যেটা হবে যে এই জায়গাটাতে OH আর আমরা যেহেতু এখানে 2 মোল বা 3 মোল নিব, নাম্বারিং বা ব্যালেন্স করার পরে দেখবা যে এখান থেকে কি তৈরি হবে? ওয়াটার তৈরি হবে, এখান থেকে ওয়াটার তৈরি হবে। সো এবার খেয়াল করো যেটা হচ্ছে কি, এখানে আমাদের অ্যালুমিনিয়াম যেটা আছে বা অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে, সে কার সাথে রিয়েক্ট করতেছে? সে হচ্ছে একটা বেজের সাথে রিয়েক্ট করতেছে। তাহলে সে এখানে কি হিসেবে কাজ করবে? অবভিয়াসলি সে এখানে একটা অ্যাসিড হিসেবে কাজ করবে। সে এখানে কি হিসেবে কাজ করবে? অ্যাসিড হিসেবে কাজ করবে। আগেরটাতে আমরা দেখতেছিলাম যেটা, সেটা হচ্ছিল যে সে একটা অ্যাসিডের সাথে রিয়েক্ট করছে। যেহেতু অ্যাসিডের সাথে রিয়েক্ট করছে, তাহলে সে কি হিসেবে কাজ করবে? বেইজ হিসেবে কাজ করবে। আর এখন কি করছে? সে একটা বেইজের সাথে রিয়েক্ট করছে, তাহলে সে কি হিসেবে কাজ করবে? এখানে অ্যাসিড হিসেবে কাজ করবে। ঠিক আছে। সো দেখা যাচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড একবার অ্যাসিডের সাথে রিয়েক্ট করতে পারছে, আরেকবার বেইজের সাথে রিয়েক্ট করতে পারছে। তাহলে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে কি বলতে পারি? সে হচ্ছে একটা এমফোটেরিক সাবস্টেন্স। সো এই জন্য তোমাদের যদি কখনো এক্সপ্লেনেশন আসে 2 মার্কের জন্য, যে এক্সপ্লেইন অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ এন এমফোটেরিক কম্পাউন্ড বা এমফোটেরিক অক্সাইড, তাহলে কিভাবে এক্সপ্লেন করবা? ঠিক আছে, অনেক কিছু লিখবা, কিন্তু এই যে দুইটা রিয়েকশন লিখে দিবা। একটা হচ্ছে সে অ্যাসিডের সাথে রিয়েকশন করে, এটার হেডিং দিতে পারো এইভাবে, যে রিয়েকশন উইথ অ্যাসিড। আর এইটা হচ্ছে রিয়েকশন উইথ বেজ। সে একই সাথে অ্যাসিডের সাথেও রিয়েক্ট করতে পারে, আবার কি করতে পারে? বেজ এর সাথেও রিয়েক্ট করতে পারে। সো যেহেতু সে দুইটার সাথে রিয়েক্ট করতে পারতেছে, আমরা তাকে কি বলবো? এমফোটেরিক সাবস্টেন্স বলবো। ঠিক আছে। সো আশা করি বুঝে গেছো এই ব্যাপারটা, যে কেন আমরা একটা অক্সাইডকে এমফোটেরিক অক্সাইড বলে থাকি, কারণ সে একই সাথে অ্যাসিড এন্ড বেজ হিসেবে কাজ করতে পারে। এবার আমরা অক্সাইডকে আরো 3টা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করব, মানে আরো 3টা ক্লাসে ক্লাসিফাই করব। সো সেই ক্লাসিফিকেশনটা একটু ভালো করে খেয়াল করো। একটা অক্সাইডকে নাম দেওয়া যেতে পারে, এটা মেইনলি কিসের রেসপেক্টে করতেছি? আমরা অক্সিজেনের যে অক্সিডেশন স্টেট আছে সেটা রেসপেক্টে করতেছি। সো একটাকে নাম দেওয়া যায় হচ্ছে নর্মাল অক্সাইড। নর্মাল অক্সাইড মানে এটা, আমরা যে অক্সাইড গুলাকে শুধু অক্সাইড বলে থাকি সেগুলোকে বলা হয় নর্মাল অক্সাইড। তাছাড়া আর কি থাকতে পারে? তাছাড়া আরেকটা হচ্ছে পার অক্সাইড। একটা হচ্ছে নর্মাল অক্সাইড, আর একটা হচ্ছে পার অক্সাইড, এন্ড আরেকটা হচ্ছে সুপার অক্সাইড। সো এখান থেকে শুরুতেই যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, নর্মাল যে অক্সাইড গুলো থাকবে সেখানে অক্সিজেনের যে অক্সিডেশন স্টেট সেটা থাকবে হচ্ছে -2। আমি এটাকে শর্টে লিখতেছি এরকম করে, ON। ON মানে অক্সিডেশন স্টেট। ON মানে কি, বা অক্সিডেশন নাম্বার বলতে পারো। অক্সিডেশন নাম্বার সেটা হচ্ছে -2। কোন জায়গায় অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -2 থাকবে? সেটা হচ্ছে নর্মাল অক্সাইডের ক্ষেত্রে। তাহলে নর্মাল অক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার থাকবে -2। একইভাবে আমরা বলবো পার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের যে অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার সেটা থাকবে হচ্ছে -1। সেটা থাকবে কত? -1। আর আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের যে অক্সিডেশন স্টেট সেটা থাকবে হচ্ছে -1/2। সো এই 3টা ব্যাপার ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে অক্সিজেনের অক্সিডেশন স্টেট কখনো যদি দেখা যায় -2 আছে, তাহলে সেই অক্সাইডটাকে আমরা নাম দিব হচ্ছে নর্মাল অক্সাইড। যদি -1 থাকে তাহলে সেটা হয়ে যাবে পার অক্সাইড, এন্ড যদি -1/2 থাকে তাহলে সেটা হয়ে যাবে সুপার অক্সাইড। আমরা প্রত্যেকটারই একটা করে এক্সাম্পল দেখি। ধরো হচ্ছে নর্মাল অক্সাইড যেটা আছে, যেমন H2O, এটা একটা নর্মাল অক্সাইড। এবং এটার যদি আমরা অক্সিজেনের অক্সিডেশন স্টেটটা ক্যালকুলেট করি,
আমরা যেটা ধরে নেই সেটা হচ্ছে, ধরো আমরা অক্সিডেশন স্টেট এইভাবে ক্যালকুলেশন করি, এটা H2O, আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স, মানে এটার আমরা অক্সিডেশন নাম্বার বের করতে চাই। হাইড্রোজেন যেহেতু গ্রুপ নাম্বার 1-এ আছে, তাহলে তার অক্সিডেশন নাম্বার হবে +1। কতটা হাইড্রোজেন আছে এখানে? দুইটা, তাহলে এটাকে এইভাবে লিখবা যে +1 × 2। আর তার সাথে কি আছে? এই যে এক্স মানে আননোন যেটা, সেটা আছে, ইজ ইকুয়ালস টু, এই যে পুরো কম্পাউন্ডটা আছে এটার মাথার উপরে চার্জ কত? 0, মানে এটা নিউট্রাল আকারে আছে, তাহলে ইজ ইকুয়ালস টু দিয়ে আমরা এখানে 0 লিখবো। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে কত আসবে? এক্স এর ভ্যালু আসবে -2। সো যেহেতু এক্স এর ভ্যালু -2 আসছে, আমরা বলতে পারি যে H2O যেটা আছে সে হচ্ছে একটা নর্মাল অক্সাইড। H2O হচ্ছে একটা নর্মাল অক্সাইড। এছাড়াও আমরা এখানে আরো এক্সাম্পল নিতে পারি, ধরো হচ্ছে K2O, তাছাড়া হচ্ছে Na2O। এরকম করে যতগুলা অক্সাইডের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার -2 থাকবে তাদেরকে আমরা নর্মাল অক্সাইড বলতে পারবো। এবার আসো পার অক্সাইডে। পার অক্সাইডে আমাদের অক্সিডেশন নাম্বার কি থাকবে? -1। অক্সিজেনের যে অক্সিডেশন নাম্বার সেটা থাকবে হচ্ছে -1। তাহলে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, ধরো হচ্ছে H2O2, যেটাকে আমরা বলি হাইড্রোজেন পারঅক্সাইড। H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। সো হাইড্রোজেন পারঅক্সাইডে আমরা যদি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করি, আমরা অক্সিজেনকে আগের মতো এক্স ধরে নিলাম। এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা আছে, তাহলে +1 এর সাথে কত মাল্টিপ্লাই করব? 2। তার সাথে প্লাস এক্স আছে কয়টা? এখানে অক্সিজেন দুইটা, তাহলে 2x সমান সমান কত আসবে? 0। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে? -1। সো যেহেতু H2O2 এই কম্পাউন্ডের মধ্যে অক্সিডেশন, এই যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার -1 আসতেছে, তো আমরা বলতে পারি এটা একটা পার অক্সাইড। তাছাড়াও এখান থেকে আমরা আরো পার অক্সাইড নিতে পারি, K2O2 অথবা Na2O2। এরকম করে যতগুলো অক্সাইডের মধ্যে অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1 থাকবে সবগুলোকে আমরা পার অক্সাইড বলতে পারবো। ওকে, লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে সুপার অক্সাইড। তো সুপার অক্সাইডের একটা এক্সাম্পল ধরে নাও এরকম, KO2 পটাশিয়াম সুপার অক্সাইড, অথবা NaO2 যেটা হচ্ছে সোডিয়াম সুপার অক্সাইড। সো আমরা শুধুমাত্র পটাশিয়াম যে সুপার অক্সাইডটা আছে এটা যদি অক্সিজেনের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করি, এখানে দেখো আমাদের পটাশিয়াম আছে একটা, যেহেতু সে গ্রুপ নাম্বার 1 আছে তার অক্সিডেশন নাম্বার হবে +1। অক্সিজেন আছে হচ্ছে দুইটা, দুইটাকে আমরা ধরে নিব হচ্ছে 2x, যেহেতু একটাকে x ধরে নিচ্ছি, দুইটার জন্য কত আসবে? 2x। আগের মতো এটা সমান 0 লিখবো, কারণ পুরো কম্পাউন্ডটা হচ্ছে একটা নিউট্রাল কম্পাউন্ড। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে রেজাল্ট আসবে কত? -1/2। সো যেহেতু এই কম্পাউন্ডের মধ্যে বা এই অক্সাইডের মধ্যে আমাদের অক্সিজেনের অক্সিডেশন স্টেট -1/2 চলে আসছে, অবভিয়াসলি আমরা এটাকে বলতে পারবো এটা একটা সুপার অক্সাইড। এই তিনটা ব্যাপার মনে রাখতে হবে, যে অক্সিজেনের অক্সিডেশন স্টেটের উপর ডিপেন্ড করে আমরা অক্সাইডকে তিনটা টাইপে ডিভাইড করতে পারি: নর্মাল অক্সাইড, পার অক্সাইড এন্ড হচ্ছে সুপার অক্সাইড। ওকে, এবার যে টপিকটা আমরা পড়বো খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের সিকিউ এর জন্য, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ট্রানজিশন এলিমেন্টস। আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছি যে ডি ব্লক এলিমেন্টের মধ্যে কিছু স্পেশাল এলিমেন্ট আছে যাদেরকে আমরা নাম দিই হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। আমি যদি শর্টে একটু তাদেরকে ডিফাইন করি, ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে সেই এলিমেন্ট গুলো যাদের স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে ডি অরবিটালে কতটা ইলেকট্রন থাকতো? D1 থেকে 9 এই ফরম্যাটে থাকতো, একটা থেকে 9টা ইলেকট্রন থাকতো, তাদেরকে আমরা নাম দিতাম হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে? সো এই ট্রানজিশন এলিমেন্ট যেগুলো আছে, ট্রানজিশন এলিমেন্ট গুলো হচ্ছে স্পেশাল 5টা বৈশিষ্ট্য প্রদর্শন করে বা 5টা ক্যারেক্টারিস্টিক্স শো করে। প্রথম যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে শোজ ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, মানে তারা হচ্ছে একাধিক অক্সিডেশন স্টেট শো করে, একটা অ্যাটমের একাধিক অক্সিডেশন স্টেট থাকে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের অ্যাক্ট এজ ক্যাটালিস্ট, মানে তারা হচ্ছে অনেকটা রিয়েকশনে ক্যাটালিস্ট হিসাবে ইউজ হইতে পারে। ক্যাটালিস্ট কি করে? যে একটা রিয়েকশনের যে রেট যেটা আছে সেটাকে হয় কমিয়ে দেয়, না হয় বাড়িয়ে দেয়। সো তারা হচ্ছে ক্যাটালিস্ট হিসাবে ইউজ হইতে পারে। আবার শুরুতে আমরা দেখলাম যে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখাইতে পারে। থার্ড যেটা আছে, তারা হচ্ছে কমপ্লেক্স আয়ন ফর্ম করতে পারে। আমরা এখনো, এই যে তোমরা ইন্টারমিডিয়েট লাইফে আসার আগে কমপ্লেক্স আয়ন সম্পর্কে পড়ালেখা করো নাই, সো কমপ্লেক্স আয়ন ফর্ম করতে পারে, এটা আমরা দেখবো ডিটেলসে। তাছাড়া কি করতে পারে তারা? কালারফুল কম্পাউন্ড ফর্ম করতে পারে, কালারফুল কম্পাউন্ড। আর লাস্টলি যেটা আছে, ম্যাগনেটিক প্রপার্টিজ শো করে, মানে এই যে আমাদের যে ট্রানজিশন এলিমেন্ট যেগুলো আছে তারা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ, ডিফারেন্ট টাইপস অফ ম্যাগনেটিক প্রপার্টিজ শো করে। ম্যাগনেটিক প্রপার্টিজ অনেকটা টাইপের হয়ে থাকে, আমরা মেইনলি আমাদের এই চ্যাপ্টারে 3টা টাইপ করবো। একটা হচ্ছে আমাদের ফেরোম্যাগনেটিজম, আরেকটা হচ্ছে প্যারাম্যাগনেটিজম, এবং আরেকটা হচ্ছে ডায়াম্যাগনেটিজম। এর বাইরেও আরো অনেকগুলো আছে, সুপার ফেরোম্যাগনেটিজম, এগুলো অনেকগুলো নাম আছে। আমরা শুধুমাত্র 3টা ম্যাগনেটিজম ব্যাপার সম্পর্কে এখান থেকে জানবো। সো এই যে 5টা ক্যারেক্টারিস্টিক্স আছে, শুরুতেই এই 5টা নাম মেমোরাইজ করতে হবে। যদি কখনো কেউ জিজ্ঞেস করে যে ট্রানজিশন এলিমেন্টকে কেন আমরা স্পেশাল বলতেছি, তাহলে এই যে 5টা রিজন বলতে হবে। সে কি করতে পারে? ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করতে পারে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, কমপ্লেক্স আয়ন ফর্ম করতে পারে, কালারফুল কম্পাউন্ড ফর্ম করতে পারে, এন্ড কি করতে পারে? ম্যাগনেটিক প্রপার্টিজ শো করতে পারে। সো এই জায়গাটাতে আমাদের অনেক কিছু পড়ালেখার আছে। শুরুতেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট।
এই যে আমাদের ট্রানজিশন এলিমেন্ট যারা আছে তারা কি করতে পারে, ভেরিয়েবল অক্সিডেশন স্টেট শো করতে পারে। কিভাবে, সেটার কয়েকটা এক্সাম্পল দেখবো। আমি শুরুতে হচ্ছে তোমাদের পরিচিত যে এক্সাম্পল গুলো আছে সেগুলো দেখাচ্ছি। শুরুতেই আমরা আয়রনের ব্যাপারে বলতে পারি। আয়রন, তো তোমরা 9-10 পড়ে আসছো যে আয়রনের দুইটা অক্সিডেশন স্টেট পাওয়া যায় নর্মালি। একটা হচ্ছে আয়রন 2+ এন্ড আরেকটা হচ্ছে কি আয়রন 3+। আমরা লাস্ট ক্লাসে দেখে এসেছি এই আয়রন যেটা আছে সে হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট, কারণ তার স্টেবল আয়ন কি কি, 2+ একটা আয়ন, 3+ আর একটা আয়ন। তার এই যে স্টেবল যে আয়ন গুলো আছে এগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি, তাহলে সেখানে দেখা যাবে যে ডি অরবিটালে একটা থেকে 9টা ইলেকট্রন আছে। তাহলে আয়রনকে অবশ্যই আমরা বলতে পারবো একটা ট্রানজিশন এলিমেন্ট। এন্ড সে ট্রানজিশন এলিমেন্ট হওয়ার কারণে কি হচ্ছে, যে তার মধ্যে আমরা ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখতে পাচ্ছি। একবার সে 2+ হইতে পারে আর একবার কি 3+ হইতে পারে। এরপরে আমি আরো একটা পরিচিত এক্সাম্পলকে শো করাচ্ছি, সেটা হচ্ছে কপার। তোমরা দেখেছো যে কপারের ক্ষেত্রে সে কপার প্লাস হইতে পারে, একই সাথে সে কি হইতে পারে, কপার 2+ও হইতে পারে। সো যেহেতু সে প্লাস, এটা তার একটা অক্সিডেশন স্টেট, আবার সে 2+ হইতে পারে, এটা আরেকটা তার অক্সিডেশন স্টেট। মানে সে ডিফারেন্ট টাইপ অফ অক্সিডেশন স্টেট দেখাইতে পারে আমাদেরকে। সো এইটা হচ্ছে তার অন্যতম একটা স্পেশালিটি। কপার অবভিয়াসলি একটা ট্রানজিশন মেটাল বা ট্রানজিশন এলিমেন্ট, এন্ড সে কি করতে পারে, ডিফারেন্ট টাইপস অফ অক্সিডেশন স্টেট আমাদেরকে শো করতে পারে। আচ্ছা, তাছাড়া আমরা আরো এক্সাম্পল দেখতে পারি এখান থেকে। বিশেষ করে স্পেশালি বলা যায় হচ্ছে ম্যাঙ্গানিজের কথা। ম্যাঙ্গানিজ হচ্ছে আমাদের যে ট্রানজিশন এলিমেন্ট গুলো আছে সবার থেকে বেশি সে হচ্ছে অক্সিডেশন স্টেট দেখায়। যতগুলো ট্রানজিশন এলিমেন্ট আছে তার মধ্যে সব থেকে বেশি ভেরিয়েবল ট্রানজিশন স্টেট বা ভেরিয়েবল হচ্ছে অক্সিডেশন স্টেট শো করে ম্যাঙ্গানিজ। কি কি ট্রানজিশন বা সে কি করতে পারে, অক্সিডেশন স্টেট শো করতে পারে। সে হচ্ছে +2 অক্সিডেশন স্টেট শো করতে পারে, +3 শো করতে পারে, ইভেন সে +4 শো করতে পারে, +4 শো করতে পারে। তাছাড়া সে যেটা করতে পারে 6, 7 এগুলো শো করতে পারে, +6, +7 এগুলো হচ্ছে শো করতে পারে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে কি সে অনেকগুলো হচ্ছে অক্সিডেশন স্টেট একসাথে শো করতে পারতেছে। এবং এটা করার পেছনে লজিকটা কি, কারণ সে হচ্ছে একটা ট্রানজিশন মেটাল বা ট্রানজিশন এলিমেন্ট। ঠিক আছে, তাছাড়া আমি আরো কয়েকটা এক্সাম্পল এখানে লিখে দিচ্ছি। যেমন হচ্ছে আমাদের ধরো নেওয়া হচ্ছে জিঙ্ক। আচ্ছা, জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক তো আমাদের ট্রানজিশন মেটাল না, তো সে হচ্ছে একটাই শুধুমাত্র অক্সিডেশন স্টেট শো করে। কপারের ক্ষেত্রে আমরা দেখলাম +1, +2। তাছাড়া আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে নিকেলের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে +2ও দেখা যায়, +4ও দেখা যায়। নিকেলের ক্ষেত্রে +2ও দেখা যায়, আবার কি +4ও দেখা যায়। আয়রনের ব্যাপারটা অলরেডি বলে দিছি, ম্যাঙ্গানিজেরটাও বললাম। সো এই কয়েকটা মনে রাখলেই হবে, আমাদের বাকিগুলো আর দরকার নেই। আমরা এটা আসলে এখান থেকে কোনো কিছু শিখতে যাচ্ছি না, জাস্ট এইটা জানতে যাচ্ছি যে আমাদের এই যে ট্রানজিশন মেটাল যেগুলো থাকবে সবার কি থাকবে, ডিফারেন্ট টাইপ অফ অক্সিডেশন স্টেট থাকবে, একাধিক অক্সিডেশন স্টেট থাকবে। এবং সব থেকে বেশি অক্সিডেশন স্টেট কার সেটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজের। সব থেকে বেশি কার, ম্যাঙ্গানিজের। ওকে, তাহলে প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা আশা করি বোঝা গেল যে আমাদের যতগুলো এরকম আমাদের ট্রানজিশন এলিমেন্ট আছে সবার কি থাকবে, ডিফারেন্ট টাইপ অফ অক্সিডেশন স্টেট থাকবে। এরপরে আসা যাক অ্যাকশন এজ ক্যাটালিস্ট, মানে তারা কি করতে পারে, ক্যাটালিস্ট হিসেবে বিভিন্ন রিয়েকশনে হেল্প করতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমরা এখানে কয়েকটা রিয়েকশন যদি একটু লিখি, ধরো হচ্ছে নাইট্রোজেন, আমরা অ্যামোনিয়া প্রডিউস করার যে রিয়েকশন সেটা যদি লিখি, নাইট্রোজেন গ্যাস এটা হচ্ছে কার সাথে রিয়েক্ট করে, হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করে, 3 মোল হাইড্রোজেনের সাথে রিয়েক্ট করে। কি প্রডিউস করে এখান থেকে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করে। এই যে রিয়েকশনটা আছে এটাকে ফাস্টার করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আয়রন যে ক্যাটালিস্টটা আছে সেটা ইউজ করতে পারি। এন্ড অবভিয়াসলি এখানে টেম্পারেচারটা চাইলে মেনশন করে দিতে পারো, 550°C। সো এই রিয়েকশনটা হচ্ছিল, ঠিক আছে, এটার স্পিড বা রেট বাড়ানোর জন্য আমরা বাইরে থেকে কি এনে দিছি, আয়রন। আর আয়রন হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট। সো দেখা যায় যে বিভিন্ন রিয়েকশনে এই ট্রানজিশন এলিমেন্ট গুলা কি হিসেবে কাজ করে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে কাজ করে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তারপরে আরো একটা রিয়েকশন দেখা যাক, ধরো হচ্ছে আমরা ইথিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2। ইথিনের সাথে যখন আমরা হাইড্রোজেন এড করি তখন সেখানে একটা প্রভাবক দিয়ে দিই বা ক্যাটালিস্ট দিয়ে দিই, সেটা হচ্ছে নিকেল। এবং এখানে টেম্পারেচারটা চাইলে শো করতে পারো 200°, 180 থেকে 200°C। এন্ড যেটা হবে এখান থেকে ফাইনাল প্রোডাক্ট হিসেবে একটা অ্যালকেন, ইথেন তৈরি হবে। সো এই যে রিয়েকশনটা হচ্ছে এখানে আমরা বাইরে থেকে কাকে দিয়ে দিছি, নিকেলকে। সে এখানে ক্যাটালিস্ট হিসাবে কাজ করতেছে। সো নিকেল হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট এবং সে এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে। তাছাড়া আমরা একটা অ্যালকোহল যদি নেই, ধরো হচ্ছে এইটা, যে ইথানল CH3CH2OH, তার মধ্যে যদি আমরা কপার দেই এন্ড 300°C টেম্পারেচার দেই, তাহলে যেটা হবে এখান থেকে
অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে এখান থেকে? অ্যালডিহাইড, আর দুইটা হাইড্রোজেন বের হয়ে যাবে। ওকে, সো এই জায়গাটাতে খেয়াল করো, এখানে আমরা কাকে ইউজ করতেছি? কপারকে ইউজ করতেছি, এন্ড কপার হচ্ছে একটা ট্রানজিশন এলিমেন্ট, এন্ড সেই জায়গায় কি হিসেবে কাজ করতেছে? একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে। সো এই রিয়েকশন গুলো তোমাদের মুখস্থ করা লাগবে না অবভিয়াসলি, শুধু এখান থেকে যেটা দেখে রাখবা সেটা হচ্ছে বিভিন্ন রিয়েকশনে আমরা চাইলে ট্রানজিশন এলিমেন্ট গুলাকে কি হিসেবে ব্যবহার করতে পারি? ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, এবার সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা আছে আমরা এখান থেকে পড়বো সেটা হচ্ছে কমপ্লেক্স আয়ন ফরমেশন। কমপ্লেক্স আয়ন ফরমেশন, তো মনে রাখবা কমপ্লেক্স আয়ন ফরমেট মানে ফর্ম করার জন্য আমাদের দুইটা জিনিস ম্যান্ডেটরি, দুইটা জিনিস ম্যান্ডেটরি। একটা হচ্ছে ট্রানজিশন মেটাল লাগবে, আমি এখানে লিখে দিচ্ছি কমপ্লেক্স আয়ন। এটা মানে হচ্ছে আমাদের কি লাগবে? ট্রানজিশন মেটাল লাগবে। আর তার সাথে কি যুক্ত হবে? তার সাথে আরো একটা জিনিস যুক্ত হবে যাকে বলা হয় লিগ্যান্ড। যাকে বলা হয় কি? লিগ্যান্ড। তাহলে মনে রাখতে হবে যে কমপ্লেক্স আয়ন তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিস ম্যান্ডেটরি, একটা হচ্ছে ট্রানজিশন মেটাল এবং আরেকটা হচ্ছে লিগ্যান্ড। সো ট্রানজিশন মেটাল তোমরা অলরেডি জেনে গেছো যে যে সকল ডি ব্লক অ্যাটমের মধ্যে বা এলিমেন্টের মধ্যে তাদের যে স্টেবল আয়ন থাকবে সেটার ইলেকট্রনিক কনফিগারেশনে D1 থেকে 9 থাকবে, তাদেরকে আমরা ট্রানজিশন মেটাল বা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারবো। নতুন করে এখানে যেটা আসছে সেটা হচ্ছে লিগ্যান্ড। তো লিগ্যান্ডের পরিচয়টা শর্টে লিখে রাখতে পারো, যেটা হচ্ছে লিগ্যান্ডের যে পরিচয় সেটা শর্টে লিখে রাখতে পারো, যে তারা যেটা করতে পারে যে মিনিমাম মিনিমাম হচ্ছে এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে এটাকে এইভাবে লেখা যায়, ডোনেট মিনিমাম 2 ইলেকট্রন। মানে মিনিমাম যদি কেউ দুইটা ইলেকট্রন ডোনেট করতে পারে তাকে আমরা কি নাম দিতে পারবো? তাকে আমরা লিগ্যান্ড নাম দিতে পারবো। যেই কম্পাউন্ডটা ইজিলি দুইটা ইলেকট্রন ডোনেট করে দিবে, ইজিলি দুইটা ইলেকট্রন, মিনিমাম দুইটা ইলেকট্রন, সে পেয়ার আকারে দুইটা, চারটা, ছয়টা, 10টা এরকম করে ডোনেট করতে পারে। সো মিনিমাম যদি দুইটা ইলেকট্রন ডোনেট করে তাহলে সেটাকে আমরা নাম দিব হচ্ছে লিগ্যান্ড। তাহলে মনে রাখতে হবে লিগ্যান্ড হচ্ছে তারা যারা মিনিমাম কি করতে পারে? দুইটা ইলেকট্রন ডোনেট করতে পারে। সো এরকম এক্সাম্পল কি কি হইতে পারে? এই যে লিগ্যান্ডের এক্সাম্পল কি কি হইতে পারে? সব থেকে পরিচিত যে এক্সাম্পলটা আমরা ধরে নিতে পারি অ্যামোনিয়া। সো অ্যামোনিয়ার কি আছে দেখো তো? একটা লোন পেয়ার আছে বা এক জোড়া ইলেকট্রন ফ্রি আছে, সে চাইলে সেই এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে সে যেহেতু মিনিমাম 1 পেয়ার ইলেকট্রন ডোনেট করতে পারতেছে বা 2 ইলেকট্রন ডোনেট করতে পারতেছে, আমরা তাকে কি বলতে পারবো? লিগ্যান্ড। তাছাড়া আমরা আরো এক্সাম্পল দেখতে পারি ওয়াটার, ওয়াটার H2O। সো ওয়াটারের ক্ষেত্রে যেটা হয়, এই যে দেখো তার দুই জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে বা দুইটা পেয়ার লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রন গুলা থেকে সে যে কোনো একটা পেয়ার ডোনেট করতে পারে। সো যেহেতু সে একটা পেয়ার ডোনেট করতেছে মানে দুইটা ইলেকট্রন ডোনেট করতেছে, তাহলে তাকে আমরা কি বলতে পারবো? লিগ্যান্ড। সো শর্টে যদি বলি লিগ্যান্ড হচ্ছে তারা যারা মিনিমাম এক জোড়া ইলেকট্রন ডোনেট করতে পারে। আচ্ছা, এবারে দেখো আমরা কি তৈরি করতে চাচ্ছি? এখানে কমপ্লেক্স আয়ন তৈরি করতে চাচ্ছি। সো কমপ্লেক্স আয়ন তৈরি করতে গেলে আমাদের দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে ট্রানজিশন মেটাল লাগবে এবং আরেকটা হচ্ছে লিগ্যান্ড লাগবে। তো ওই দুটো জিনিস যদি একসাথে হয়ে যায় সেটাকে আমরা নাম দিব হচ্ছে কমপ্লেক্স আয়ন। সেটাকে আমরা নাম দিব কি? কমপ্লেক্স আয়ন। আমরা শুরুতেই যেটা পড়বো সেটা হচ্ছে কমপ্লেক্স যে আয়ন ফর্ম করে এটার একটা এক্সাম্পল দেখবো, এবং তারপরে কমপ্লেক্স আয়নের যে নোমেনক্লেচার, নামকরণ, সেটাতে চলে যাব। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, খেয়াল করো। ধরো এখানে আমি নিলাম হচ্ছে আয়রন এবং তার সাথে নিলাম হচ্ছে সায়ানাইড। সায়ানাইড নিয়ে নিলাম মনে করো 6টা। দেখো এটা একটা আয়ন, এই আয়নটা আমি কিভাবে ফর্ম করছি? আমি এখানে আয়রন নিছি, আয়রন হচ্ছে একটা ট্রানজিশন মেটাল, আয়রন কি একটা ট্রানজিশন মেটাল, এই যে আয়রনটা হচ্ছে একটা ট্রানজিশন মেটাল। আর তার সাথে নেওয়া হয়েছে সায়ানাইড, সায়ানাইড হচ্ছে একটা লিগ্যান্ড, কারণ এখানে ওই যে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, নাইট্রোজেনের কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এখানে ট্রানজিশন মেটালের সাথে লিগ্যান্ড নেওয়া হয়েছে এবং একটা আয়ন ফর্ম করছে, তাহলে এই আয়নটাকে আমরা নাম দিতে পারি কমপ্লেক্স আয়ন। এটা একটা কমপ্লেক্স আয়ন, ঠিক আছে? এটা একটা কমপ্লেক্স আয়ন। তাছাড়া আমরা আরো এক্সাম্পল দেখতে পারি চাইলে। তাছাড়া আমরা আরো এক্সাম্পল এখানে দেখতে পারি, ধরো হচ্ছে এটা যে CuNH3 4 2+। সো এখানে খেয়াল করো আমাদের কপার হচ্ছে একটা ট্রানজিশন মেটাল এবং তার সাথে অ্যামোনিয়া মানে লিগ্যান্ড চলে আসছে এই যে NH3, কারণ সে কি করতে পারে?
মিনিমাম 2টা ইলেকট্রন ডোনেট করতে পারে। তাহলে এই যে ট্রানজিশন মেটাল আছে এন্ড তার সাথে হচ্ছে লিগ্যান্ড আছে, তাহলে এটাকে আমরা নাম দিতে পারি এটা হচ্ছে একটা কমপ্লেক্স আয়ন। এটা কি একটা কমপ্লেক্স আয়ন। আচ্ছা, এখান থেকে আর এক্সাম্পল দেখাচ্ছি না, এই সিম্পল ব্যাপারটা মনে রাখলেই হবে যে কমপ্লেক্স আয়ন মানে হচ্ছে সেখানে ট্রানজিশন মেটাল থাকবে এবং তার সাথে কি থাকবে, লিগ্যান্ড থাকবে। সো আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে এই যে কমপ্লেক্স যে আয়ন গুলো আছে সেগুলোর বা কমপ্লেক্স যে কম্পাউন্ড গুলো আমরা তৈরি করতে পারছি সেগুলোর নোমেনক্লেচার বা নামকরণটা কিভাবে করা যায়। তো এটা নামকরণ শেখার আগে আমাদেরকে যেটা করতে হবে, এই যে লিগ্যান্ড যেগুলো আছে তাদের নামকরণটা শিখতে হবে, লিগ্যান্ডের নাম। তো আমি নামগুলো একটু লিখে দিচ্ছি, লিগ্যান্ডের যে নামগুলো আছে। আচ্ছা, শুরুতে আমরা যেটা দেখছিলাম NH3, আমরা নর্মালি এটার নাম কি জানি, অ্যামোনিয়া। তো মনে রাখবা এটা যখন লিগ্যান্ড হিসাবে ব্যবহার হবে, নর্মাল হিসাবে ব্যবহার না হয়ে লিগ্যান্ড হিসাবে যখন ব্যবহার হবে তখন তার নাম আর অ্যামোনিয়া থাকবে না, এটা হয়ে যাবে অ্যামিন। এটার নাম কি হবে, অ্যামিন। সেকেন্ড যেটা আসো H2, আমরা জানি এটা ওয়াটার, আমরা এটাকে ওয়াটার বলবো না, যখন সে লিগ্যান্ড হিসেবে ব্যবহার হবে তখন তার নাম হয়ে যাবে অ্যাকুয়া। লিগ্যান্ড হিসেবে ব্যবহার হলে নাম কি হবে, অ্যাকুয়া। তারপরে আসো OH-। সো OH- যেটা আছে এটাকে আমরা নর্মালি বলি হাইড্রোক্সিল আয়ন, কিন্তু যখন সে লিগ্যান্ড হিসেবে ব্যবহার হবে তখন তার নাম হয়ে যাবে হাইড্রোক্সো। তার নাম কি হবে, হাইড্রোক্সো। তারপরে আসো X-, এটাকে আমরা নাম দিতাম কি, হ্যালোজেন। এটাকে আর হ্যালোজেন বলবো না, যখন লিগ্যান্ড হিসেবে ব্যবহার হবে তখন তার নাম হয়ে যাবে হ্যালো, শুধু হ্যালো। যেমন Cl- থাকলে হবে ক্লোরো, Br- থাকলে হবে ব্রুমো, এরকম করে আমরা হ্যালো টাইপে বা হ্যালো ফরম্যাটে নামকরণ করব। তারপরে আছে CN-, আমরা নর্মালি জানি এটার নাম সায়ানাইড, কিন্তু এটাকে আর সায়ানাইড বলবো না, যখন সে লিগ্যান্ড হিসেবে ব্যবহার হবে তখন তার নাম হয়ে যাবে সায়ানো। লিগ্যান্ড হিসেবে ব্যবহার হলে নাম কি হবে, সায়ানো। তারপরে আছে CNS-, মানে হচ্ছে থায়োসায়ানেট, আমরা এটাকে নাম দিতাম কি, থায়োসায়ানেট। কিন্তু এখন আর এটার নাম থায়োসায়ানেট হবে না, এটাকে বলা হবে থায়োসায়ানেটো। যখন সে লিগ্যান্ড হিসেবে ব্যবহার হবে তখন তার নাম কি হবে, থায়োসায়ানেটো। আচ্ছা, তারপরে আসো এনো। এনো মানে হচ্ছে নাইট্রোসোমূলক, এনো মানে কি, নাইট্রোসো। সো এটার নাম যেরকম আছে ওরকম থাকবে, নাইট্রোসো, নাইট্রোসো। আচ্ছা, এরপরে আছে O2-। O2- মানে এটাকে আমরা নাম দিতে পারবো অক্সো। O2- থাকলে নাম দিতে পারবো অক্সো। আর তারপরে আছে CO। CO মানে হচ্ছে কার্বন আর অক্সিজেন যখন একসাথে থাকে, নর্মালি তোমরা এটাকে নাম দিতে আগে হচ্ছে কার্বন মনোক্সাইড, কিন্তু এখানে এটাকে কার্বন মনোক্সাইড বলা হবে না, এখন থেকে এটার নাম মনে রাখবা কার্বনিল। কার্বন আর অক্সিজেন যদি একসাথে থাকে তাহলে সেটার নাম কি হয়ে যাবে, কার্বনিল। এন্ড লিগ্যান্ড হিসেবে যখন এটা ব্যবহার হবে তখনও তার নাম কি থাকবে, কার্বনিল থাকবে। তাহলে এই টোটাল 9টা লিগ্যান্ডের নাম শুরুতে মনে রাখতে হবে, শুরুতেই 9টা লিগ্যান্ডের নাম মনে রাখতে হবে। আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যামিন, এটা হচ্ছে ওয়াটার বা একুয়া, এটাকে বলা হবে হাইড্রোক্সো। X- কে বলা হবে হ্যালো, CN- কে বলা হবে সায়ানো, CNS- কে বলা হবে থায়োসায়ানেটো, NO কে বলা হবে নাইট্রোসো, O2- কে বলা হবে অক্সো, এবং CO কে বলা হবে হচ্ছে কার্বনিল। ঠিক আছে, এই কয়েকটা লিগ্যান্ডের নাম শুরুতেই মনে রাখতে হবে। ওকে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো আমরা লিগ্যান্ডের নাম পড়ে ফেললাম। এবার যেটা করতে চাই, আমরা কমপ্লেক্স কম্পাউন্ডের নামকরণ করতে চাই। সো মনে রাখবা কমপ্লেক্স কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে 3টা টাইপের হইতে পারে। কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড কয়টা টাইপের হইতে পারে, 3টা টাইপের হইতে পারে। কি কি হইতে পারে, এই যে আমি আবার বলে দিচ্ছি কি কি হইতে পারে। একটা হচ্ছে, একটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, মানে সে পজিটিভলি চার্জড হইতে পারে। ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ডকে সংক্ষেপে আমি লিখতেছি CC। তাহলে ক্যাটায়নিক CC বা ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড। তাছাড়া যেটা হইতে পারে অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, মানে নেগেটিভলি চার্জড হইতে পারে, অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড। আর লাস্টলি যেটা আমরা পাবো সেটা হচ্ছে নিউট্রাল কমপ্লেক্স কম্পাউন্ড, মানে সেখানে কোনো চার্জ থাকবে না। তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড কয় ধরনের হইতে পারে, 3 ধরনের। ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড এবং হচ্ছে নিউট্রাল কমপ্লেক্স কম্পাউন্ড। সো ক্যাটায়নিক যে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো হবে তাদের নোমেনক্লেচারের যে রোলটা সেটা একটু বলে দিচ্ছি। ক্যাটায়নিকের ক্ষেত্রে যেটা হবে, আহ লিগ্যান্ডের নামটা ফার্স্টে আসবে, লিগ্যান্ডের নাম। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে মেটালের নাম। লিগ্যান্ডের পরেই যার নাম আসবে সেটা হচ্ছে মেটালের নাম। তারপরে আসবে তার মেটালের যে অক্সিডেশন নাম্বারটা আছে সেটা, ON মানে এখানে অক্সিডেশন নাম্বার। আর লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে এনায়নের নাম। ঠিক আছে, লাস্টে যেটা আসবে সেটা কার নাম আসবে, এনায়নের নাম। ওকে, তো এই ব্যাপারটা শুরুতেই মনে রাখতে হবে যে ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড যারা থাকবে, ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড যারা থাকবে বা ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ডে যদি আমরা নোমেনক্লেচার নামকরণ করতে চাই তাহলে শুরুতে কার নাম লিখতে হবে, লিগ্যান্ডের নাম, তারপরে মেটালের নাম, আর তারপরে হচ্ছে মেটালের অক্সিডেশন স্টেট, এবং লাস্টে যেটা লিখতে হবে সেটা হচ্ছে অ্যানায়নের নাম।
একইভাবে আমাদের অ্যানায়নিক যে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো আছে সেগুলোরও নোমেনক্লেচারের কিছু রুল আছে। শুরুতেই যেটা লিখতে হয় সেটা হচ্ছে ক্যাটায়নের নাম, তার সাথে যেটা লিখতে হয় সেটা হচ্ছে লিগ্যান্ডের নাম। শুরুতেই ক্যাটায়নের নাম, তার সাথে লিগ্যান্ডের নাম, তার সাথে লিখতে হয় হচ্ছে মেটাল, এবং মেটালের নাম লিখার পরে একটা ওয়ার্ড যুক্ত করতে হয় এটিই, এই শব্দটা যুক্ত করতে হবে এটিই। আর যেটা করতে হবে এটিই এর পরে অক্সিডেশন নাম্বারটা যোগ করতে হয়। তাহলে এখানে টোটাল আমাদের কি কি পোর্শন থাকতেছে, অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচারে ক্যাটায়নের নাম ফার্স্টে, তারপরে লিগ্যান্ডের নাম, তারপরে মেটালের নাম, তারপরে মেটালের নামের শেষে এট যুক্ত করে দিব, এবং সবার শেষে অক্সিডেশন নাম্বারটা বসায় দিব। আচ্ছা, নিউট্রাল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো মানে জটিল কিছু নাই, এটা সিম্পল একদম। শুরুতেই হচ্ছে মেটালের নাম লিখে ফেলতে হবে মেটাল, আর তারপরে হচ্ছে লিগ্যান্ডের নাম লিখতে হবে, মেটালের পরেই কার নাম, লিগ্যান্ডের নাম। ঠিক আছে, তাহলে এখানে কোনো ঝামেলা নাই। নিউট্রালের ক্ষেত্রে শুধুমাত্র মেটাল থাকবে আর লিগ্যান্ড থাকবে, শুরুতেই মেটালের নাম বসাই দেবো, তার সাথে লিগ্যান্ডের নাম বসাই দেবো। ঠিক আছে, সো আমি সবগুলোর একটা করে এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমরা এটাকে নাম্বারিং যদি করি, এটা আমাদের প্রথম টাইপ, এটা হচ্ছে সেকেন্ড টাইপ, এটা হচ্ছে থার্ড টাইপ। অর্থাৎ এক নাম্বার যে টাইপটা আছে ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, এটার আমরা যদি নোমেনক্লেচার করি ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, এটার একটা এক্সাম্পল নেই। ধরো হচ্ছে এক নাম্বারের একটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে CuNH4, তার সাথে আছে মনে করো SO4। তো এই ব্যাপারটা একটু খেয়াল করো, এখানে কি আছে। দেখো এখানে যেটা আছে, SO4 যেটা আছে এটা তো 2 মাইনাস আকারে থাকবে। SO4 যেটা আছে সে কি আকারে থাকবে, 2 মাইনাস। তার সাথে যেটা আছে সেটা কি আকারে থাকবে, অবভিয়াসলি 2 প্লাস। এখন এই যে সালফেট যেটা আছে এটা তো আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট না। আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট কে কে, এই যে লিগ্যান্ড আর হচ্ছে মেটাল, মেটাল আর লিগ্যান্ড, এই দুইজন, এই দুজন হচ্ছে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট। সালফেট আমাদের কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট না। তাহলে কমপ্লেক্স যে অংশটা আছে এইটুকু হচ্ছে আমাদের কমপ্লেক্স অংশ। কমপ্লেক্স অংশটা কি পজিটিভলি চার্জ নাকি নেগেটিভলি চার্জ, অবভিয়াসলি এটা পজিটিভলি চার্জ। তাহলে আমরা কোন রুল ফলো করব, এই যে ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ডের যে রুলটা আছে সেটা ফলো করব। সেখানে শুরুতে কার নাম বসাইতে হয়, লিগ্যান্ডের নাম। সো লিগ্যান্ড হিসেবে এখানে কি আছে, অ্যামোনিয়া। কয়টা আছে অ্যামোনিয়া, 4টা। তো এখানে যেটা করতে হয় সব সময় এটাই মনে রাখতে হবে যে লিগ্যান্ডের নাম শুধু লিখলে হবে না, কতটা লিগ্যান্ড আছে সেই নাম্বারটাও বলতে হবে। তো এখানে লিগ্যান্ড আছে কতটা, 4টা। তাহলে 4টা হইলে আমরা এটাকে নাম দিই হচ্ছে টেট্রা। 4টা হইলে নাম কি হয়, টেট্রা। কি আছে 4টা, অ্যামোনিয়া। অ্যামোনিয়া আমরা এখানে লিখতে পারবো না, আমরা অলরেডি দেখে এসেছি যে অ্যামোনিয়ার লিগ্যান্ড হিসেবে নাম হচ্ছে অ্যামিন। তাহলে এখানে হয়ে যাবে টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন। তারপরে কি লিখতে হইতো, ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে তারপরে লিখতে হইতো ধাতুর নাম বা মেটালের নাম। সো মেটাল হিসেবে এখানে কি আছে, কপার। তাহলে এখানে বসাই দিব টেট্রা অ্যামিন কপার। তারপরে যেটা লিখতে হয় সেটা হচ্ছে মেটালের অক্সিডেশন স্টেট। সো মেটালের অক্সিডেশন স্টেট খুব ইজিলি আমরা এখান থেকে বের করতে পারি, খেয়াল করো। কপারকে আমরা এক্স ধরে নিলাম, অ্যামোনিয়া পুরোটা হচ্ছে একটা নিউট্রাল কম্পাউন্ড, তাহলে তার মাথার উপরে চার্জ থাকবে হচ্ছে 0, সমান সমান এই পুরোটার উপরে, এই পুরোটার উপরে মাথার উপরে চার্জ কত আছে, +2। সো এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু কত চলে আসবে, +2। তাহলে এই যে +2 যেটা আছে এটাই হচ্ছে আমাদের মেটালের বা এখানকার কপারের অক্সিডেশন স্টেট। এবং অক্সিডেশন স্টেটটা অবশ্যই রোমান লেটারে লিখতে হবে, যে এভাবে লিখতে হবে। তাহলে টেট্রাঅ্যামিন কপার 2, এইটুকু লিখলাম। আর লাস্টে যেটা করতে হয় এনআয়ন এর নাম বসাই দিতে হয়, এনআয়ন হিসেবে এখানে কি আছে, সালফেট। তাহলে শেষে গিয়ে সালফেট বসে, শেষে গিয়ে কি বসাই দেবো, সালফেট। ওকে, সো খুব ইজিলি আমরা নামকরণটা করে ফেলতে পারলাম। শুরুতে বসবে কে, টেট্রাইমিন, মানে লিগ্যান্ডের নামটা বসবে এবং নাম্বার সহ বসবে। টেট্রাইমিন কপার, কপার কেন লিখতেছি, কারণ এটা মেটাল, মেটালের পরে কি লিখতে হয়, অক্সিডেশন নাম্বার। সো আমরা হিসাব করে দেখলাম এখানে 2 আসতেছে অক্সিডেশন নাম্বার, এই জন্য রোমান লেটারে 2 লিখে দিলাম। আর তার সাথে হচ্ছে এনায়নের নামটা বসাইতে হয়, সালফেট বসাইলাম। ঠিক আছে, এবার আসো সেকেন্ড কাইন্ড যেটা ছিল এনায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, সেটার যদি একটা এক্সাম্পল নেই। এনায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, ধরো এটার নামকরণ করতে চাই আমরা K4Fe CN6। ঠিক আছে, এইটা যে অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড সেটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এখানে পটাশিয়াম +1 আমরা জানি, 4টা হইলে তার জন্য কি হবে, +4। তাহলে বাকি যে জিনিসটা আছে এটা মিলে কি হবে, -4। তাহলে দেখো আমাদের কমপ্লেক্স যে অংশটা আছে সেটার উপরে মাথার উপরে চার্জ কেমন, পজিটিভলি নাকি নেগেটিভলি চার্জ, এটা অবশ্যই নেগেটিভলি চার্জ। তাহলে আমরা যেটা করতে পারি, এটাকে বলতে পারি এটা একটা অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড। অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে শুরুতে লিখতে হয় কিসের নাম, ক্যাটায়নের নাম। সো ক্যাটায়ন হিসেবে হিসেবে এখানে কি আছে, পটাশিয়াম। তাহলে শুরুতে লিখে ফেলতে হবে পটাশিয়াম, পটাশিয়াম। এরপরে কি লিখতে হয়, এরপরে লিখতে হয় নাম্বার সহ লিগ্যান্ডের নাম। সো লিগ্যান্ড হিসেবে এখানে কি আছে, সায়ানাইড। কয়টা আছে, 6টা। সো 6টা হইলে নাম কি হবে, হেক্সা। 6টা হইলে নাম হবে হেক্সা। এগুলা চাইলে তোমরা এখানে লিখে নিতে পারো, যে 1 হইলে হবে মনো, 1 হইলে হবে মনো, 2 হইলে হবে কত, ডাই, 3 হইলে হবে ট্রাই,
4 হইলে টেট্রা, এরকম করে চলতে থাকবে। 5 হইলে হচ্ছে পেন্টা, 6 হইলে হবে হেক্সা, 7 হেপ্টা, 8 অক্টা, এরকম আর কি নামটা আসবে। যদিও টেট্রা না বলে আমরা হ্যাঁ টেট্রাই পেন্ট বলতে পারি, হেক্স বলতে পারি। সো নামকরণ করতে গেলেই বুঝতে পারবা। এখানে খেয়াল করো, আমাদের 6টা যেহেতু আছে সায়ানাইড, তাহলে এটাকে হেক্সা বলতে পারি। আর সায়ানাইডকে আমরা লিগ্যান্ড হিসেবে কি নাম দিতাম? সায়ানো। তাহলে এটার নাম হয়ে যাবে হেক্সা সায়ানো, পটাশিয়াম হেক্সা সায়ানো। তারপরে লিখতে হয় মেটালের নাম, মেটাল হিসেবে এখানে আয়রন আছে, এন্ড ওই আয়রনের সাথে এট যুক্ত করতে হয়। সো আয়রনের সাথে যদি আমরা এট যুক্ত করি, এটা হয়ে যাবে আয়রনেট। আয়রনেট করা তো আর মানে বলা যায় না, সো আমরা এখানে আয়রনেট না বলে এটাকে বলবো হচ্ছে ফেরেট। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? ফেরেট। এই যে এট যুক্ত হয়েছে, মেটালের নামের শেষে কি যুক্ত হয়েছে? এট। আর তারপরে কি লিখতে হইতো? এট এর পরে অক্সিডেশন নাম্বার। সো এখানে অক্সিডেশন নাম্বার যদি আমরা ক্যালকুলেট করি, আয়রনকে আমরা এক্স ধরে নিলাম, সায়ানাইড হচ্ছে -1, 6টার জন্য হবে -6, সমান সমান হবে -4। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু চলে আসবে +2। তো এই যে এখানে 2 বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডের নামটা হয়ে যাবে কি? পটাশিয়াম হেক্সা সায়ানোফেরেট 2। পটাশিয়াম হেক্সা সায়ানোফেরেট 2। ওকে, আশা করি বোঝা গেল। আমরা লাস্ট আরেকটা এক্সাম্পল নিয়ে নিই নিউট্রাল কম্পাউন্ডের। নিউট্রাল কম্পাউন্ড সব থেকে ইজি, ধরো এটা NiCO4। সো এইটার প্রতি খেয়াল করো, আমাদের নিউট্রাল যে কমপ্লেক্স কম্পাউন্ড গুলো ছিল, সেখানে নোমেনক্লেচারের নিয়ম ছিল এরকম যে শুরুতেই আমাদের মেটালের নাম বসবে, তারপরে লিগ্যান্ডের নাম বসবে। সো মেটাল হিসেবে এখানে কি আছে? নিকেল। নিকেল। আর এখানে সিও মানে হচ্ছে কার্বনিল, এটা একটা লিগ্যান্ড। কয়টা কার্বনিল আছে? 4টা। তাহলে এটাকে বলা যায় নিকেল টেট্রা কার্বনিল। এটাকে কি বলা যায়? নিকেল টেট্রা কার্বনিল। সো আমি প্রথম থেকে একটু রিভিউ করে দিচ্ছি যে ক্যাটায়নিক কমপ্লেক্স কম্পাউন্ডের নোমেনক্লেচারে আমাদের শুরুতে বসাইতে হইতো কি? লিগ্যান্ডের নাম, তারপরে মেটাল, তারপরে অক্সিডেশন নাম্বার, তারপরে হচ্ছে অ্যানায়ন, যেটা আমরা এখানে ফলো করেছি। সেকেন্ড ছিল হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স কম্পাউন্ড, সেখানে শুরুতে বসাইতে হইতো ক্যাটায়নের নাম, তারপরে হচ্ছে লিগ্যান্ড, তারপরে মেটাল, তারপরে মেটালের নামের সাথে এট, এবং তারপরে হচ্ছে অক্সিডেশন নাম্বার, যেটা আমরা এখানে লিখছি। এন্ড লাস্টলি যেটা ছিল নিউট্রাল কম্পাউন্ড, সেখানে শুরুতে বসাইতে হইতো মেটালের নাম এবং তারপরে লিগ্যান্ডের নাম, অবশ্যই নাম্বার সহ, কতটা লিগ্যান্ড আছে সেটা সহ বসাইতে হবে। এন্ড আমরা এখানে বসাইলাম যে নিকেল টেট্রা কার্বনিল। সো হোপফুলি এই পর্যন্ত যা বললাম সব বুঝা গেছে। আমরা নেক্সট দিন, আমরা আজকে কয়টা ক্যারেক্টারিস্টিক্স পড়েছি এই যে ট্রানজিশন মেটালে? একটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করতে পারে, আরেকটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, আরেকটা হচ্ছে অক্সিডেশন স্টেট ভেরিয়েবল দেখাইতে পারে। সো এই 3টা জিনিস পড়েছি, আর 2টা বাকি আছে আমাদের। একটা হচ্ছে কালারফুল কম্পাউন্ড ফর্ম করে কিভাবে সেটা, এন্ড আরো একটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিস কিভাবে শো করে সেটা। সো নেক্সট দিন আমরা হচ্ছে সেই ব্যাপারগুলো দেখবো। আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।